তো আমরা হচ্ছে অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বেসড বিভিন্ন প্রজেক্ট এবং হচ্ছে বিভিন্ন স্পেয়ার পার্টস সাপ্লাই করে থাকি। এবং পাশাপাশি অ্যাডভান্টেজ বিডি হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটি শাখা। তো এখানে আমরা হচ্ছে আমাদের যে নলেজ গুলো আছে, আমরা যে নলেজ গুলো হচ্ছে গ্যাদার করি বিভিন্ন ফ্যাক্টরি বেসড এবং হচ্ছে বিভিন্ন প্রজেক্ট থেকে। তো এগুলো হচ্ছে আমরা শেয়ার করে থাকি আপনাদের সাথে। এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা একটা কমিউনিটি তৈরি করা, যার মাধ্যমে আমরা হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে এবং বিভিন্ন প্রজেক্টে আমাদের ইঞ্জিনিয়ারদের দ্বারা পরিচালনা করা। তো আমরা পরবর্তী ধাপে যাই। আমাদের প্যানেলে আছেন ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, ইঞ্জিনিয়ার শাহাবুদ্দিন, ইঞ্জিনিয়ার ইমরুল ইমরুল কায়েস পরাগ, ইঞ্জিনিয়ার রায়হান কবির, ইঞ্জিনিয়ার সোহেল রানা, ইঞ্জিনিয়ার ফেরদৌস আলম, ইঞ্জিনিয়ার সাইদুল ইসলাম, ইঞ্জিনিয়ার রাশিদুল হায়দার, ইঞ্জিনিয়ার জুবায়ের আল বিল্লাল, ইঞ্জিনিয়ার ইমরান হোসেন। এবং আমাদের টেকনিক্যাল পার্টনার হিসেবে আছেন সিমেন্স, ডেল্টা, মিৎসুবিশি, এভিবি, স্নাইডার এবং অমরন। এবং আমরা যদি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিংটাকে ভালোভাবে বুঝতে চাই, তাহলে আগে আমাদেরকে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনটাকে ভালোভাবে বুঝতে হবে। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের প্রসেস গুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে অবশ্যই আমরা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিংটাকে ভালোভাবে বুঝতে পারবো। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনটাকে বোঝার জন্য আমরা আমাদের এখানে একটা ফুটেজ আছে, এই ফুটেজটাকে আমরা একটু দেখবো। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনটা মূলত কি, এবং হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে কি কি মেশিনারিজ এবং কি কি প্রসেস কিভাবে কি করা হয়, এই এই ফুটেজের মাধ্যমে আমরা সংক্ষিপ্ত কিছু দেখবো। Automation is the use of machines to carry out manufacturing processes with little human involvement. Industrial automation allows for facilities to utilize these processes. দুঃখিত, আমার স্ক্রিনটি মনে হয় ঠিকঠাক ভাবে শেয়ার হচ্ছে না। তার আমার কণ্ঠ স্ক্রিনটি, বোঝা যাচ্ছে না। জি আমার কথা কি বোঝা যাচ্ছে না? হ্যালো। জি, জি, সময় সময় বোঝা যাচ্ছে না। আচ্ছা, আর যখন আমার কথা বোঝা যাবে না, তখন তখন আপনারা একটু অনুগ্রহ করে আমাকে জানাবেন যে স্যার আপনার কণ্ঠটি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো আপনারা এই ভিডিওটি একটু দেখেন। Is এখানে industrial automation. Automation is the use of machines to carry out manufacturing processes with little human involvement. Industrial automation allows for facilities to utilize these processes for a more optimized operation. Manufacturers use machines that are operated through different control systems, like programmable logic controllers or PLCs, human machine interfaces or HMIs, and robotics. Automation uses logic and programming to feed the machine information on how to carry out a function. These machines allow for high control, which improves manufacturing performance. There are a few different types of industrial automation systems. Hard or fixed automation is made for repetitive tasks with high turnout rates. Programmable automation is used for batch production, where the automation process can be modified. Soft automation allows for flexibility and changes to products quickly and easily. Some of the benefits of industrial automation in a manufacturing environment include high reliability, increased productivity, quality enhancement, and reduced labor expenses. Industrial automation in a manufacturing environment.
জি, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো। জি, শুনতে পাচ্ছি আমরা। বলেন। আচ্ছা, তো আমরা এতক্ষণ যে ভিডিওটা দেখলাম, তো এই ভিডিওতে আমরা হচ্ছে যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করি সেটি হচ্ছে মুভেবল পার্ট। মানে একটা অ্যাকচুয়েটর মুভ করতেছে, একটা কনভেয়ার মুভ করতেছে, এক জায়গা থেকে একটা পণ্য আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এরকম কিছু বিষয় আমরা সবচেয়ে বেশি খেয়াল করেছি। তো এই যে মুভেবল পার্ট গুলা, এই পার্ট গুলা হচ্ছে আপনার মোটরের মাধ্যমে কন্ট্রোল করা হয়। মোটরের মাধ্যমে যে পার্ট গুলা কন্ট্রোল করা হয়, তো আসলে এখানে মোটর ছাড়া আপনি আরো বিভিন্ন ভাবে পার্ট গুলা কন্ট্রোল করতে পারেন। যে মোবাইল পার্ট গুলো আছে এগুলো হচ্ছে নিউমেটিক সিলিন্ডার অথবা হাইড্রোলিক সিলিন্ডার এবং হচ্ছে সার্ভো মোটর, এগুলোর মাধ্যমে আপনি হচ্ছে এই পার্ট গুলা কন্ট্রোল করতে পারবেন। তো আমরা যদি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে কন্ট্রোলিং আছে এটাকে যদি ভালোভাবে বুঝতে চাই, তাহলে হচ্ছে আগে আমাদেরকে মোটর কন্ট্রোলিং এবং অটোমেশনকে ভালোভাবে বুঝতে হবে। তো আমরা যদি মোটর কন্ট্রোলিং এর ধাপে যাই, তাহলে হচ্ছে দেখেন আমরা একটা মোটরকে সাধারণত কিভাবে কন্ট্রোল করি। যদি আমরা একটা ডল স্টার্টারের মাধ্যমে একটা মোটরকে কন্ট্রোল করি, তাহলে শুধুমাত্র সে নর্মালি তার যে সিনক্রোনাইজ স্পিড আছে সেই স্পিডে চলবে। আমরা তার স্পিড কন্ট্রোল করতে পারবো না এবং তার হচ্ছে যে মানে আরপিএমটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না। কিন্তু আমরা যদি অটোমেটেড ভাবে হচ্ছে তাকে কন্ট্রোল করতে চাই, তাহলে তার আরপিএমটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। তো এইখানে আপনি যদি মনে করেন যে আপনি হচ্ছে একটা টেম্পারেচারের মাধ্যমে একটা মোটরকে কন্ট্রোল করবেন, তাহলে এই ডল স্টার্টারের মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন না। অবশ্যই আপনার একটা টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে মোটরটাকে কন্ট্রোল করতে হবে। তো আমরা পরবর্তী ধাপে দেখতেছি এখানে একটা টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে আমরা একটা মোটরকে কন্ট্রোল করতে পারবো। লাইক আপনি মনে করেন যে আপনি 25°C তাপমাত্রা এখানে সেট আপ করে দিলেন। তো যখন 25°C তাপমাত্রা চলে আসবে, তখন এই যে আমার টেম্পারেচার কন্ট্রোলারটা আছে এই টেম্পারেচার কন্ট্রোলারটা আমার মোটরটাকে রান করে দিবে। এর চাইতে যদি আরেকটু আপডেট লেভেলে আমরা যাই, তাহলে হচ্ছে এখানে আমরা দেখতে পারবো যে এখানে আমরা পিএলসির মাধ্যমে একটা মোটরকে আমরা কন্ট্রোল করতেছি। লাইক আপনি মনে করেন যে একটা প্রসেস কন্ট্রোলের মধ্যে আপনি বলে দিলেন যে যদি আমার এই ডিভাইসটা রান হয় বা আমার হচ্ছে যে এই সুইচটা যদি রান হয় বা এই সিলেক্ট সুইচটা যদি আমি প্রেস করি, তাহলে আমার মোটরটা রান হবে। কিভাবে? পিএলসির মাধ্যমে আপনি লজিকের মাধ্যমে বলে দিচ্ছেন যে যদি আমার এই ডিভাইসটা রান হয়, তাহলে আমার মোটরটা ভিএফডি এর মাধ্যমে এত ফ্রিকোয়েন্সিতে এত আরপিএম এ রান হবে। এখানে কিন্তু আপনি হচ্ছে ফুললি ফুললি এই মোটরটাকে কন্ট্রোল করতে পারতেছেন। এইটাই হচ্ছে একবার অটোমেটেড কন্ট্রোলিং সিস্টেম। এর আগে আমরা যেগুলা দেখছি এগুলো হচ্ছে ফুললি অটোমেটেড না, ঠিক আছে, কোনোটা সেমি অটোমেটেড, ঠিক আছে, কোনোটা হচ্ছে ম্যানুয়াল। এইখানে যেটা দেখতে পারতেছেন ডল স্টার্টারের মাধ্যমে আমরা একটা মোটরকে যখন কন্ট্রোল করি, সেটা হচ্ছে ম্যানুয়াল ম্যানুয়ালি কন্ট্রোল করতেছি। আর আমরা এখানে যেটা দেখতে পারতেছি টেম্পারেচার কন্ট্রোলারের মাধ্যমে আমরা যে মোটরটাকে কন্ট্রোল করতেছি এটা হচ্ছে সেমি অটোমেটেড। এবং এখানে পিএলসি এবং হচ্ছে এইচএমআই এর মাধ্যমে আমরা একটা মোটরকে যখন কন্ট্রোল করব, সেটা হচ্ছে আমার ফুললি অটোমেটেড কন্ট্রোল, ঠিক আছে। এইখানে আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এর যে বিষয়গুলো আছে, এখানে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের পার্টস আছে। এখানে দেখেন ম্যানুয়াল সিস্টেম, সেমি অটোমেটেড সিস্টেম এবং ফুললি অটোমেটেড সিস্টেম। তো এই ম্যানুয়াল সিস্টেম, সেমি অটোমেটেড সিস্টেম এবং ফুললি অটোমেটেড সিস্টেম এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু আগে ব্রিফ করেছি। তো এর পরবর্তী ধাপে যদি আমি যাই, এখানে হচ্ছে বেসিক অটোমেশনে আপনার রিলে লজিক হচ্ছে আরএলসি লজিক। আপনি যদি আরএলসি লজিকটাকে ভালোভাবে হচ্ছে বুঝতে পারেন, ভালোভাবে জানতে পারেন আরএলসি লজিক, রিলে লজিক কন্ট্রোল, এটা যদি আপনি ভালোভাবে পারেন, তাহলে হচ্ছে আপনি পিএলসি যে লজিক গুলো আছে, পিএলসির যে আপনার ল্যাডার ডায়াগ্রাম আছে, পিএলসির যে লজিক গুলো আছে, সিকোয়েন্স গুলো আছে, এইগুলাকে আপনি বুঝতে পারবেন। লাইক মনে করেন একটা লোক হচ্ছে সাইকেল চালাইতে পারে, তাহলে তার জন্য বাইক চালানোটা সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এইখানেও বিষয়টা হচ্ছে এরকম, আপনি যদি হচ্ছে রিলে লজিকটা পারেন, আরএলসিটা পারেন, তাহলে পিএলসিটা আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এবং আমাদের এই আরএলসি শিখতে হলে আমাদেরকে কিছু ডিভাইসের সাথে আমাদের পরিচিত হতে হবে। এখানে আপনি দেখতে পারতেছেন যে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন হবে সেটি হচ্ছে রিলে। এখানে দেখতে পারতেছেন এইটা হচ্ছে আমাদের রিলে। তো আমাদের এই আরএলসি লজিকে সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন হবে রিলে। তারপরে এখানে আমাদের আছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর, এটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্রাক্টর।
এবং আমাদের যে মুভেবল পার্ট গুলো আছে এইগুলোর জন্য আমাদের লাগবে হচ্ছে নিউমেরিটিক সেট আপ। এখানে আমাদের আছে নিউমেরিটিক সিলিন্ডার এবং হচ্ছে নিউমেরিটিক ভালভ। এই নিউমেরিটিক সিলিন্ডার এবং নিউমেরিটিক ভালভের মাধ্যমে আমরা হচ্ছে যে কোনো মুভেবল পার্টকে আমরা হচ্ছে মুভ করতে পারবো। ঠিক আছে, তারপরে আমাদের এখানে আছে বিভিন্ন ধরনের টাইমার। এখানে এই তিনটাই হচ্ছে টাইমার। এই টাইমার গুলোর মাধ্যমে আমরা টাইম সেট করে হচ্ছে মানে টাইম ডিলে করে অন টাইম অন অন ডিলে টাইমার এবং অফ ডিলে টাইমার আছে। আপনি যদি কোনো একটা চাচ্ছেন যে কোনো একটা মোটর অথবা কোনো একটা আপনার মেশিন মানে মানে অন হওয়ার সময় ডিলে করে মানে 10 সেকেন্ড ডিলে করে তারপরে অন হবে, অথবা হচ্ছে যখন অফ হবে অথবা 10 সেকেন্ড ডিলে করে তারপরে অফ হবে। তো এই টাইমার গুলোর মাধ্যমে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তারপরে এখানে আছে আমাদের বিভিন্ন ধরনের সুইচ। এই সুইচ গুলো সম্পর্কে আমরা সামনে আলোচনা করব। এবং এখানে আছে আমাদের বিভিন্ন ধরনের সেন্সর। এই সেন্সর গুলা হচ্ছে আমাদের বিভিন্ন প্রসেস কন্ট্রোলে এবং বিভিন্ন লজিকে আমাদের হচ্ছে এই সেন্সর গুলো প্রয়োজন পড়বে। তারপরে এখানে আছে আমাদের হচ্ছে ভিএফডি এবং হচ্ছে একটা এসি সিনক্রোনাইজ মোটর। এর পরবর্তী ধাপে যদি আমরা যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের পুশ সুইচ, পুশ বাটন সুইচ বা মোমেন্টারি পুশ বাটন যেটাকে আমরা বলে থাকি। তো আসলে ফ্যাক্টরিতে ইন্ডাস্ট্রিতে আমরা যে বাসা বাড়িতে যে হচ্ছে সুইচ গুলো ব্যবহার করি, ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রিতে এই সুইচ গুলো ব্যবহার হয় না। ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে নিরাপত্তার জন্যই বলেন এবং হচ্ছে যে লজিক কন্ট্রোলের জন্যই বলেন, লজিক কন্ট্রোলের সুবিধার জন্যই বলেন। তো এখানে আমরা হচ্ছে মোমেন্টারি পুশ সুইচ গুলো ব্যবহার আমাদের বেশি সুবিধাজনক। তো এই মোমেন্টারি পোর্ট সুইচ গুলো আসলে মূলত কিভাবে ইউজ হয় এবং এটার যে মেকানিজমটা আছে এটা মূলত কি। তো এইটা হচ্ছে এনও এবং এনসি, নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ। আমরা যদি এখানে দেখি তাহলে এখানে দেখেন নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন। নর্মালি ক্লোজটাকে আমরা এনও বলে থাকি এবং নর্মালি ওপেন যেটা আছে, নর্মালি ক্লোজটাকে আমরা এনসি বলে থাকি এবং নর্মালি ওপেন যেটা আছে এটাকে আমরা হচ্ছে এনও বলে থাকি। এনও এবং এনসিটা মূলত কি, অ্যানো এবং এনসিটা দেখেন, নর্মালি ওপেন যে পার্টটা আছে এখানে 3 এবং 4, এখানে মাঝখানে কিন্তু কোনো কানেকশন নাই, মানে এখানে কন্ট্রাক্টটা ব্রেক করে আছে। আর দেখেন নর্মালি ক্লোজ যেটা আছে 1 এবং 2, এই দুইটার মাঝখানে কিন্তু কন্ট্রাক্ট করে আছে এই পুশ সুইচটার মাধ্যমে। তো আমরা যদি এই পুশ সুইচটা চাপ দিই তাহলে কি ঘটবে, দেখেন পুশ সুইচটা যদি আমরা চাপ দিই তাহলে হচ্ছে নর্মালি ক্লোজটা নর্মালি ওপেন হয়ে গেছে এবং নর্মালি ওপেনটা নর্মালি ক্লোজ হয়ে গেছে। মূলত আমাদের যে মুভমেন্টারি পরিবর্তন আছে এই মুভমেন্টারি পরিবর্তনটা এইভাবেই কাজ করে। এটা হচ্ছে আপনি চাপ দিবেন সে জাস্ট একবার হচ্ছে কন্ট্রাক্ট করবে, মানে তার যে কন্ট্রাক্ট পয়েন্ট গুলো আছে এনও এবং এনসি, এই এনও এবং এনসি গুলাকে সে জাস্ট একবার হচ্ছে এনও থেকে এনসি করবে এবং এনসি থেকে এনও করবে। তো এখানে দেখেন এটা হচ্ছে নর্মালি এইভাবে আছে। নর্মালি এখন আমি কোনো প্রেস করি না এটাতে। তো যখন আমি প্রেস করব তখন হচ্ছে আমার এই নর্মালি ক্লোজটা নর্মালি ওপেন হয়ে যাবে, মানে এনও হয়ে যাবে এনসি থেকে। এবং আমার যে এনও পয়েন্টটা আছে, এনও যে কন্ট্রাক্ট পয়েন্টটা আছে এটা হচ্ছে এনও থেকে এনসি হয়ে যাবে। তো এখানে যদি আমি প্রেস করি তাহলে দেখতে পারতেছেন যে আমার এই নর্মালি ওপেনটা নর্মালি ক্লোজ হয়ে গেছে এবং নর্মালি ক্লোজটা নর্মালি ওপেন হয়ে গেছে। তো একটা পুশ সুইচের ভিতরে এরকম মেকানিজমই থাকে এবং একটা পুশ বাটন সুইচ বা মোমেন্টারি পুশ বাটন যাই বলেন, তো এটা হচ্ছে এইভাবেই কাজ করে। পরবর্তী ধাপে যদি আমরা যাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলেক্টর সুইচ। সিলেক্টর সুইচটা হচ্ছে একই সিকোয়েন্সে কাজ করে, এটাতেও এনও এবং এনসি। কিন্তু আমরা মোমেন্টারি পুশ বাটন একটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে আপনি চাপ দিয়ে যদি ছেড়ে দেন তাহলে সেটা আগের পজিশনে চলে যায়, এটা ফিক্সড থাকে না। এই এই যে আমার হচ্ছে যে মোমেন্টারি পুশ বাটনটা এটা যদি আমি চাপ দিয়ে ছেড়ে দিই তাহলে হচ্ছে আগের পজিশনে চলে যাবে। কিন্তু আমার যে সিলেক্টর সুইচটা আছে এটা হচ্ছে ফিক্সড থাকবে। এটা আমি যে যদি হচ্ছে যেদিকে হচ্ছে কন্ট্রাক্ট পয়েন্ট দিব ওই দিকেই থাকবে, এটা হচ্ছে ফিরে আসবে না, মানে এটা হচ্ছে মোমেন্টারি না। তো এইটার মেকানিজমটা যদি আপনি দেখেন, দেখেন আমার এই পুশ বাটন সিলেক্টর সুইচটা হচ্ছে এদিকে আছে, এই এরো চিহ্নটা দেখতে পাচ্ছেন এইদিকে আছে। এখন যদি আমি যদি এটা এদিকে ঘুরিয়ে দিই তাহলে হচ্ছে এই দেখেন এইখানে নর্মালি ক্লোজ আছে, এটা নর্মালি ওপেন হয়ে যাবে এবং যেটা হচ্ছে নর্মালি ওপেন আছে এটা নর্মালি ক্লোজ হয়ে যাবে। আগের পুশ বাটন সুইচটা মোমেন্টারি যেটা ছিল ওই মোমেন্টারিটা আমরা প্রেস করার পরে আবার ফিরে আসতো, মানে যেটা এনো সেটা আবার এনোতে ফিরে আসতো, এনসি একবার হওয়ার পরে আবার এনোতে ফিরে আসতো। কিন্তু এই সিলেক্টর সুইচের ক্ষেত্রে হচ্ছে ভিন্ন, এটা আপনি যেই দিকে সিলেক্ট করে দিবেন সেই দিকেই সে থাকবে। তো এটা যদি আমরা এদিকে ঘুরাই তো দেখতে পারতেছেন যে এদিকে ঘোরানোর পরে নর্মালি ক্লোজটা
নর্মালি ক্লোজটা কিন্তু নর্মালি ওপেন হয়ে গেছে, এবং নর্মালি ওপেন যেটা ছিল এটা কিন্তু মূলত নর্মালি ক্লোজ হয়ে গেছে। মানে এখানে কন্ট্রাক্ট করে আছে, আপনি যদি 3 নম্বরে একটা ফেজ দেন তাহলে 4 নম্বরে আপনি সেই ফেজটা পাবেন। কিন্তু 1 এবং 2 এর ক্ষেত্রে এমন হবে না, আপনি যদি একে একটা ফেজ দেন তাহলে 2-এ আপনি সেটা পাবেন না। আবার যদি আমি নর্মালি ফিরে যাই, নর্মালি দেখেন এরকম, আপনি যদি এখন যদি 1-এর মধ্যে একটা 220 ভোল্টের ফেজ দেন তাহলে আপনি দুই দুই থেকে সেই ফেজটা পাবেন। কিন্তু 3-এ যদি দেন তাহলে 4 থেকে পাবেন না। এটাই হচ্ছে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ এর মধ্যে পার্থক্য। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সুইচ আছে। আরেকটা জিনিস আপনারা নোট করবেন। আমার একটা কোশ্চেন ছিল, তাহলে আপনি বললেন যে পুশ বাটনের ক্ষেত্রে আমি যদি হ্যাঁ, একবার পুশ করি তাহলে সেটা নর্মালি ওপেন থেকে নর্মালি ক্লোজে গেল, হ্যাঁ, তো পরে কি আবার ব্যাক করবে রিভার্স করে? জি, জি। এই এই পুশ বাটন গুলো হচ্ছে মূলত মানে মুভমেন্টারি। এখানে দেখেন একটা স্প্রিং আছে, দেখতে হুম। পারতেছেন? হ্যাঁ। এই স্প্রিংটার জন্য আপনি যখন প্রেস করবেন, প্রেস করার পরে হচ্ছে সে জাস্ট একবার একবার হুম। হচ্ছে সে নর্মালি ও ক্লোজটাকে নর্মালি ওপেন করবে, তারপরে আবার হচ্ছে তার নর্মাল অবস্থায় সে ফিরে যাবে, কারণ এটা হচ্ছে মুভমেন্টারি। বুঝতে পারছেন? আমরা আমরা এটা কোন ক্ষেত্রে use করি নরমালি জি, প্র্যাকটিক্যাল আপনার কথাটা বুঝতে প্র্যাকটিক্যাল পারতেছি না। অ্যাপ্লিকেশন? আপনার কথাটা বুঝতে পারি নাই, নেটওয়ার্ক সমস্যার জন্য। আরেকবার বলেন দয়া করে। জি, আপনার কথাটা আমি বুঝতে পারি নাই, আরেকবার বলবেন। হ্যালো। আমরা প্র্যাকটিক্যালি কোথায় ইউজ করি নরমালি? আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আপনি যদি কোথাও মানে স্টার্ট সুইচ হিসাবে এই সুইচটাকে ইউজ করেন, মানে একটা মোমেন্টারি পুশ বাটন সুইচে দুইটা পয়েন্ট থাকে, একটা হচ্ছে এনো এবং এনসি। আপনি যদি এই সুইচটাকে স্টার্ট বাটন হিসাবে প্রেস মানে ইউজ করেন, তাহলে আপনি এটা নর্মালি ওপেন যে প্রান্তটা আছে, মানে ধরেন আপনি এই সুইচটাকে আপনি স্টার্ট বাটন হিসাবে ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনি 3 এবং 4 নাম্বার যে এই দুইটা প্রান্ত আছে এই দুইটা প্রান্তকে ইউজ করবেন, কারণ এটা ওপেন আছে। আপনি যখন সুইচটা প্রেস করবেন তখন আমার মেশিনটা রান হবে। ঠিক আছে, এবং আপনি যদি এই সুইচটাকে স্টপ বাটন হিসাবে ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি এর এনসি যে পয়েন্টটা আছে, এনসি মানে নর্মালি ক্লোজ যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা ইউজ করবেন। কারণ আপনি চাইতেছেন যে যখন আমি এই সুইচটা প্রেস করব তখন আমার মেশিনটা স্টপ হয়ে যাবে। এখানে দেখেন কন্ট্রাক্ট করে আছে, যে এই কন্ট্রাক্টটা আমরা ব্রেক করে দেই, মানে এখানে যদি ওপেন করে দেই তাহলে কিন্তু আমাদের সাপ্লাইটা থাকবে না, সাপ্লাইটা ব্রেক হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে যদি স্টার্ট কিন্তু আবার সুইচ, আবার যে ব্যাক করতেছে আবার আবার স্টার্ট হয়ে যাবে না? না না না, আবার স্টার্ট হবে না, কারণ হচ্ছে যে আপনার এইখানে ল্যাচিং বলে একটা বিষয় আছে। আপনারা যখন লজিক সমাধান করবেন বা লজিক করবেন তখন এই বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন যে যখন আবার ব্যাক করতেছে তখন আমার কেন মেশিনটা অফ হয়ে যাচ্ছে না। মানে আমি একবার প্রেস করতেছি, প্রেস করে হচ্ছে নর্মালি ওপেনটাকে নর্মালি ক্লোজ করে দিচ্ছি, তো মেশিনটা আবার রান হয়ে যাচ্ছে, তখন আমি যখন হাতটা তুলে ফেলবো আমার এই মোমেন্টারি পুশ বাটনটা যখন আবার ফিরে আসবে আগের অবস্থায়, তখন আমার মেশিনটা কেন অফ হচ্ছে না। এইটা বন্ধ না হওয়ার কারণ হচ্ছে ল্যাচিং বলে একটা হচ্ছে পদ্ধতি আছে, ল্যাচিং একটা সিস্টেম আছে। তো এই ল্যাচিং এর কারণে হচ্ছে এই জিনিসটা, মেশিনটা আমার অফ হয় না, মেশিনটা আমার কন্টিনিউয়াসলি চলতে থাকে। ঠিক আছে, তো এই ল্যাচিং বিষয়টা কি, এটা হচ্ছে আমি আপনাদেরকে এই সেমিনারের শেষের দিকে অবশ্যই একটা লজিক করে আমি আপনাদেরকে এই বিষয়টা বুঝিয়ে দিব। ঠিক আছে, ঠিক আছে। ওকে। তো আমরা সামনে যাই। এই সিলেক্টর সুইচের ব্যাপারে আমি আপনাদেরকে ব্রিফ করছি। সিলেক্টর সুইচটা হচ্ছে ওই মোমেন্টারি পুশ বাটনের মতো না, এটা হচ্ছে আপনি যেদিকে সিলেক্ট করে দিবেন ফিক্সড থাকবে। আপনি যতক্ষণ না ঘুরিয়ে দিচ্ছেন তাই হাত দিয়ে, ততক্ষণ সে ওইখানেই থাকবে। ঠিক আছে, তো এটাতে হচ্ছে এনওএনসি। আরেকটা বিষয় আপনারা নোট করবেন, সেটা হচ্ছে যত ধরনের সুইচ আছে সেটা যেরকম সুইচই হোক না কেন, তো দেখেন এখানে যতগুলা দেখতে পারতেছেন সবগুলাই হচ্ছে সুইচ। এক একটা এক এক ধরনের সুইচ, মানে মেকানিক্যাল প্রসেসটা হয়তো বা চেঞ্জ হয়েছে, কিন্তু তাদের যে ইলেকট্রিক্যালি যে প্রসেসটা মানে এনও এবং এনসি, এইটা কখনো চেঞ্জ হবে না। আপনি সকল সুইচেই এনও এবং এনসি পাবেন, সেটা যেরকমই হোক না কেন। জি, প্লিজ আনমিউট করবেন। অ্যান্ড্রয়েড অ্যাপস টিপস
জি, আমি যেটা বলতেছিলাম যে যত ধরনের সুইচ আছে সকল সুইচ হচ্ছে এনও এবং এনসি থাকবে। হয়তোবা তাদের মেকানিক্যাল প্রসেস, হয়তোবা তাদের হচ্ছে দেখতে অন্যরকম দেখা যাইতে পারে, কিন্তু প্রত্যেকটা সুইচেই এনও এবং এনসি থাকবে। তো আপনারা উপরে যে সুইচগুলো দেখতে পারতেছেন, এই তিনটা সুইচ, এই তিনটা সুইচকে আমরা মূলত বলি হচ্ছে ইমার্জেন্সি স্টপ সুইচ। আমার কিন্তু তোরা লাগবো। হ্যাঁ, লেখার পেমেন্টে কি নিয়েছে? জি, অনুগ্রহ করে আপনারা একটু ভাই মিউট আপনি করবেন। তাদেরকে মিউট করে দেন, মিউট করে দেন। কত কাম সাথে আলামানি ৳৫,০০০ দিলে ১,০০০ পাই। প্লিজ আমাদের অথরিটি পার্সনকে বলা হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে এবার আমি বলছি। এই মমিন ভাই, হচ্ছে ইয়ার টিভি অ্যান্ড্রয়েড। আচ্ছা, যে বিষয়টা বলতেছিলাম, আপনারা উপরে যে তিনটা সুইচ দেখতে পারতেছেন, এই তিনটা সুইচকে আমরা মূলত বলে থাকি হচ্ছে ইমার্জেন্সি স্টপ সুইচ। তো এই ইমার্জেন্সি স্টপ সুইচটা আমরা হচ্ছে যে ক্ষেত্রে ব্যবহার করি, ইমার্জেন্সি ক্ষেত্রে আপনি আপনার মেশিনটাকে স্টপ করতে চাইতেছেন, বা কোনো একটা সমস্যা হয়েছে, ধরেন আপনার হচ্ছে তিনটা মেশিন একসাথে চলতেছে, তো এই তিনটা মেশিনকে আপনার একসাথে স্টপ করতে হবে। অবশ্যই তিনটা মেশিনের আলাদা আলাদা স্টপ সুইচ আছে, কিন্তু কোনো একটা কারণবশত, ইমার্জেন্সি কারণবশত, আপৎকালীন সময়ে আমাদের এই তিনটা মেশিনকে একসাথে স্টপ করতে হবে, তখন আপনি একটা সুইচ প্রেস করে এই তিনটা মেশিনকে স্টপ করতে পারবেন। তো এটার ইলেকট্রিক্যাল যে প্রসেসটা আছে, ইলেকট্রিক্যাল প্রসেসটা আগের সুইচগুলোর মতোই সেম, জাস্ট হচ্ছে মেকানিক্যাল প্রসেসে একটু চেঞ্জ আছে। সেটা কি, আপনি দেখতে পারতেছেন এই যে লাল যে উপরে যে আপনার বাটনটা, ক্যাপটা দেখতে পারতেছেন, এই ক্যাপের মধ্যে যে আপনি হাত দিয়ে প্রেস করেন, তাহলে এটা হচ্ছে লক হয়ে যাবে, এইটা আর ফিরে আসবে না। মানে মোমেন্টারি পুশ বাটনের মতো এটা ফিরে আসবে না, এটা ওখানে লক হয়ে থাকবে যতক্ষণ না আপনি, এইটা দেখেন উপরে একটা তীর চিহ্ন আছে, সরি আমি আমার মাউস পয়েন্টারটা, এখানে যে উপরে লাল ক্যাপটা আছে, এটাতে যে আপনি প্রেস করেন তাহলে হচ্ছে এটা লক হয়ে যাবে। এবং যতক্ষণ না আপনি, এটা হচ্ছে দেখেন এইখানে একটা চিহ্ন দেওয়া আছে, এই দিকে যতক্ষণ না ঘোরাবেন ততক্ষণ সে আনলক হবে না। তো দেখেন প্রত্যেকটাতে এরকম চিহ্ন দেওয়া আছে ঘোরানোর জন্য। এই সুইচগুলো মূলত এইভাবে কাজ করে, আপনি প্রেস করার পরে এটার ভিতরে হচ্ছে এনসি পয়েন্টে কানেকশন দেওয়া থাকে, এটা এনসি থেকে যখনই এন হয়ে যায় তখন আমার সবগুলা মেশিন স্টপ হয়ে যায়। এবং তারপরে নিচে দেখতে পারতেছেন আরো বিভিন্ন ধরনের সুইচ, এইগুলাকে আমরা হচ্ছে বলে থাকি আপনার সিলেক্টর সুইচ, না সরি, এগুলাকে আমরা হচ্ছে লিমিট সুইচ বলে থাকি। তো এই লিমিট সুইচ গুলো হচ্ছে বিভিন্ন কনভেয়ার সিস্টেম এবং বিভিন্ন প্রসেসে আমাদের প্রয়োজন পড়ে। ধরেন এই যে আপনারা সুইচ গুলো দেখতে পাচ্ছেন, ধরেন আমার একটা প্রোডাক্ট আসতেছে কনভেয়ার বেল্টে, আইসা হচ্ছে এই সুইচটাতে, এই পয়েন্টটাতে যখনই ধাক্কা খাবে, তখন হচ্ছে আমার এনো থেকে এনসি হবে। যতবারে আমার এনো থেকে এনসি হবে ততবারে আমার কাউন্টার একটা একটা করে প্রোডাক্ট কাউন্ট করতেছে। ঠিক আছে, তো এই সবগুলা সুইচেরই হচ্ছে ইলেকট্রিক্যাল পয়েন্টে আপনার এনও এবং এনসি থাকে। এনও এবং এনসি ছাড়া আপনি কোনো সুইচ পাবেন না, সেটা যে ধরনের সুইচই হোক, অবশ্যই সেটাতে এনও এবং এনসি থাকবে। তো আমাদের আসলে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এর প্রথম যে অবধারিত যে জিনিসটা, যে ইয়াটা লাগবে আমাদের ইকুইপমেন্টটা, সেটা হচ্ছে এই সুইচ গুলা। আপনার যদি এই সুইচ গুলা সম্পর্কে ভালো ধারণা থাকে, তাহলে আপনার ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং অনেক সহজ হয়ে যাবে, আপনি অনেক সহজভাবে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং কে বুঝতে পারবেন। ঠিক আছে, তো এইগুলো বিষয়ে আমরা হচ্ছে আমাদের কোর্সে বিস্তারিত আলোচনা করেছি। তো আমরা যদি পরবর্তী ধাপে যাই, এখানে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের সুইচ আছে। তো উপরে দেখতে পারতেছেন টগল সুইচ, এই সুইচ গুলাতেও এনও এবং এনসি আছে। এই সুইচ গুলো হচ্ছে সামনের দিকে দিলে হচ্ছে অন হয়, পিছনের দিকে দিলে অফ হয়ে যায়, তো এইরকম। তো তারপরে দেখতে পাচ্ছেন রোটারি সুইচ। রোটারি সুইচটা মূলত হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা কমন পয়েন্ট থাকে, দেখেন এখানে হচ্ছে, এটা হচ্ছে এর কমন পয়েন্ট। আপনি যদি এখানে 220 ভোল্ট সাপ্লাই দেন, তো এটা যতবার ঘোরাবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিলে এইটাতে হচ্ছে যে এনসি হয়ে যাবে, আর বাকি সবগুলা এনো। তারপরে আবার আরেকবার ঘুরাইলে এইটা থেকে আপনার এই পয়েন্টে চলে যাবে, তো এইটা এনসি হয়ে যাবে, বাকি সবগুলা এনো। মানে এইটাতে একটা কমন পয়েন্ট থাকে এবং অনেকগুলা আপনার হচ্ছে পয়েন্ট থাকে। তো এটাকে হচ্ছে সিঙ্গেল পোল মাল্টি থ্রো বলে আমরা। সিঙ্গেল পোল দেখেন একটা পোল কিন্তু অনেকগুলা থ্রো, সিঙ্গেল পোল মাল্টি থ্রো বলে এই সুইচ গুলাকে আমরা। তারপরে নিচে দেখতে পাচ্ছেন কি সিলেক্টর সুইচ। এই কি সিলেক্টর সুইচটা মূলত হচ্ছে আপনার ওই আমি যে সিলেক্টর সুইচটা দেখাইছিলাম, তো ওই সিলেক্টর সুইচটার মতোই মূলত, কিন্তু এটাতে আপনার হচ্ছে এক ধরনের সিকিউরিটি সিস্টেম, মানে লক সিস্টেম থাকে, আপনার কাছে একটা চাবি থাকবে, আপনি চাবি দিয়েই শুধুমাত্র এই সুইচটাকে অন করতে পারবেন। ঠিক আছে,
তার পরবর্তীতে দেখতে পারতেছেন এখানে হচ্ছে টেম্পারেচার সুইচ। এই টেম্পারেচার সুইচের মাধ্যমে আপনি এনওএনসি পাবেন। দেখেন এখানে হচ্ছে যখন এটা নর্মাল আছে তখন দেখেন এইখানে এনো হয়ে আছে, এবং যখন আমার টেম্পারেচারটা হচ্ছে বাড়তেছে, টেম্পারেচারটা দেখেন এইখানে একটু বেশি, মাঝখানে ওপেন আছে, কিন্তু এইখানে আর একটু কম, কারণ টেম্পারেচারটা আমার আস্তে আস্তে বাড়তেছে। এবং যখন টেম্পারেচারটা বেড়ে আমি যে পয়েন্টটা সেট করে দিচ্ছি, দেখেন এখানে আমি 25 ডিগ্রি সেলসিয়াস সেট করে দিছি। যখন আমার টেম্পারেচারটা 25 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমার এই এনো পয়েন্ট গুলা এনসি হয়ে যাচ্ছে, এবং আমার যে লোডটা আছে বা আমার যে কাঙ্ক্ষিত যে পাওয়ার যেখানে আমি নিতে চাই ওইখানে আমি পাওয়ার পেয়ে যাচ্ছি। তো টেম্পারেচার সুইচ গুলো মূলত এইভাবে কাজ করে। আচ্ছা, তো এইখানে আমরা যেটা দেখতে পারতেছি এটাকে বলা হচ্ছে রিলে, ম্যাগনেটিক রিলে। এই রিলেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এ একটা অপরিহার্য জিনিস। তো এই রিলে দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন প্রসেস কন্ট্রোল এবং বিভিন্ন ধরনের লজিক মেক করব। এই রিলে আপনার বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপের রিলে হয়ে থাকে, তো সেইগুলো নিয়ে আমরা সামনে আলোচনা করব। তো রিলেটা মূলত কিভাবে কাজ করে, রিলের ভিতরের মেকানিজমটা মূলত কি, ঠিক আছে, তো এই বিষয়ে আমরা একটু দেখি। তো দেখেন এইখানে হচ্ছে রিলে, এইখানে একটা ভিডিও আছে, আমি যদি এই ভিডিওটা চালু করে একটু মনোযোগ দিয়ে দেখবেন যে এই ভিডিওটা কিভাবে কাজ করতেছে। আপনারা এই ভিডিওটি দেখলেন, এইখানে হচ্ছে দেখেন নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ, মানে এই রিলের এটা বিভিন্ন পিনের রিলে হয়ে থাকে, 14 পিনের, 8 পিনের, 16 পিনের, 18 পিনের, বিভিন্ন ধরনের পিনের রিলে হয়ে থাকে। তো এই রিলেতে আপনার রিলেটাও এক ধরনের আপনি সুইচ বলতে পারেন, এটা হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল সুইচ বলতে পারেন। এটার ভিতরে আপনার সুইচিং পয়েন্ট আছে। তো কিরকম সুইচিং পয়েন্ট আছে, এইটার ভিতরেও নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ আছে। তো নর্মালি ওপেন যেটা আছে, নর্মালি সেটা হচ্ছে আপনি যখন পাওয়ার দিবেন না, এই দেখেন এইটাতে, এখন দেখেন এইটাতে পাওয়ার দেওয়া আছে। আমি যদি ভিডিওটা শুরুতে নিয়ে আসি, দেখেন এই অবস্থায় আমার হচ্ছে এই ব্যাটারি থেকে এই কয়েলটাতে পাওয়ার দেওয়া নাই। এখন এটা হচ্ছে নর্মালি ওপেন আছে, যখন আমি এই ব্যাটারিটাতে পাওয়ার দিব, রিলের ভিতরে মূলত একটা কয়েল থাকে। রিলের ভিতরে একটা কয়েল থাকে, ওই কয়েলটা ম্যাগনেটাইজ হয়ে এই যে উপরের যে বারটা আছে দেখতে পারতেছেন এইখানে, উপরে যে বারটা আছে এই বারটাকে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে সে তার নিজের দিকে টেনে ধরে। টেনে ধরলে দেখেন এখানে একটা অ্যাকচুয়েটরের মতো আছে, এইটা, এখানে আমি 220 ভোল্ট সাপ্লাই দিলাম, এখানে আমি এই লাইটটা হচ্ছে যে জ্বালাবো। যখন আমি এখানে 220 ভোল্ট সাপ্লাই দিছি এবং এইখানে এর কয়েলে যখন আমি পাওয়ার দিছি, এই কয়েলটা ম্যাগনেটাইজ হয়েছে। এটা ম্যাগনেটাইজ হয়ে আমার যে উপরের যে বারটা আছে এই বারটাকে তার নিজের দিকে টান দিছে। নিজের দিকে টান দেওয়ার ফলে এখানে দেখেন এইটা হচ্ছে এটার সাথে কানেক্ট হয়ে গেছে, এখন নর্মালি ওপেন আছে। কিন্তু হচ্ছে যখনই আমি এটাতে হচ্ছে পাওয়ার দিয়ে দিব, দেখেন যখন আমি এটাতে হচ্ছে পাওয়ার দিয়ে দিব, যে যখনই পাওয়ার দিয়ে দিচ্ছি তখন হচ্ছে যে এখানে এই কয়েলটা ওই উপরের বারটাকে তার নিজের দিকে টানতেছে, এবং নিজের দিকে টানার কারণে এইখানে এটা হচ্ছে এই দুইটা পয়েন্ট একসাথে হয়ে গেছে। একসাথে হয়ে আমার হচ্ছে কন্ট্যাক্টটা করে ফেলছে, মানে নর্মালি ওপেন থেকে সে নর্মালি ক্লোজ হয়ে গেছে। তো রিলের ভিতরের মেকানিজমটা মূলত এইভাবেই কাজ করে যে এর ভিতরে একটা কয়েল আছে, এই কয়েলটা যখনই ম্যাগনেটাইজ হয় তখন একটা বারকে সে টান দেয় এবং এনোগুলাকে এনসি করে, এনসি গুলাকে সে এনো করে। তো এই ভিডিওটা আপনারা যদি আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখেন তো তাহলে বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারবেন। আমরা পরবর্তী ধাপে যদি যাই, তো দেখেন ম্যাগনেটিক ম্যাগনেটিক রিলের বিভিন্ন ধরনের টাইপ আছে। ফ্ল্যাট টাইপ রিলে আপনার হচ্ছে যে এই যে যে রিলেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রথম যে টাইপটা ফ্ল্যাট টাইপ রিলে, এটা হচ্ছে এই রিলেটা।
এবং যে দ্বিতীয়টাও দেখতে পারতেছেন রাউন্ড টাইপটা মূলত হচ্ছে এটা। এবং বিভিন্ন ডিফারেন্ট টাইপের রিলে আছে, পিন পিন ভেদে আপনার রিলে বিভিন্ন ধরনের আছে, 5 পিনের আছে, 8 পিনের আছে, 11 পিনের আছে, 14 পিনের আছে, এবং আরো অনেক ধরনের রিলে আছে। এবং এইখানে যে নিচে দেখতে পারতেছেন, এই রিলে গুলো মূলত হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে ব্যবহার করা হয়, এইটাও এক ধরনের হচ্ছে রিলে। ঠিক আছে। তো রিলের আমরা বুঝতে পারলাম যে রিলে কিভাবে কাজ করে। এর ভিতরে হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে সে হচ্ছে কন্ট্রাক্ট পয়েন্ট গুলোকে এনও এবং এনসি করে ফেলে। ভালো ভালো। আচ্ছা। এবং এখানে হচ্ছে রিলের আপনার বিভিন্ন সাধারণত হচ্ছে 4টা 5টা 6টা এরকম কমন পয়েন্ট থাকে। আপনি কমন পয়েন্টে হচ্ছে যদি 220 ভোল্ট সাপ্লাই দেন, তাহলে এখান থেকে একটা কমন থেকে আপনি দুইটা পার্ট পাবেন, যেটা আমি আগেও বলেছি, এনও এবং এনসি। ঠিক আছে। তো আমরা যদি পরবর্তীতে যাই, এখানে বিষয়গুলো আরো ভালোভাবে বোঝানো হয়েছে। তো কয়েল ভোল্টেজ এবং হচ্ছে কারেন্ট অ্যাম্পিয়ার। তো রিলে দুইটা ভাগ থাকে। একটা হচ্ছে তার হচ্ছে কয়েল, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট। তো কন্ট্যাক্ট পয়েন্টের সাথে কয়েলের কোনো ইলেকট্রিক্যালি কোনো সম্পর্ক নাই। ঠিক আছে। আপনি কন্ট্রাক্ট পয়েন্টের সাথে এবং কয়েলের সাথে ইলেকট্রিক্যালি কোনো সম্পর্ক নাই, তারা হচ্ছে মেকানিক্যালি সম্পর্ক। আমি ওই ভিডিওটাতে আপনারা যেরকম দেখছিলেন, এইখানেও দেখতেছেন যে এখানে একটা লিভারের মাধ্যমে, এখানে এটা হচ্ছে কন্ট্রাক্ট পয়েন্ট আর এটা হচ্ছে তার কয়েল। ঠিক আছে। এই কয়েলের সাথে এই কন্ট্রাক্ট পয়েন্টের ইলেকট্রিক্যালি কোনো সম্পর্ক নাই। আপনি যদি কয়েলেও যদি পাওয়ার দেন, তাহলে হচ্ছে এই লিভারটার মাধ্যমে এই কন্ট্রাক্ট পয়েন্টটা মুভ করে এবং হচ্ছে এনও থেকে এনসি হয়, যেটা হচ্ছে আপনার আপনার এই পরবর্তী পিকচারে এখানে দেখতে পাচ্ছেন। এবং রিলের কয়েল ভোল্টেজ এসির ক্ষেত্রে হচ্ছে 24 ভোল্ট, 48, 110, এবং হচ্ছে 220 ভোল্ট থাকে। এবং ডিসির ক্ষেত্রে 12, 24, 48 এবং 110 ভোল্ট থাকে। এবং আপনার কন্ট্রাক্ট পয়েন্টটা হিসাব করা হয় মূলত হচ্ছে এম্পিয়ার দিয়ে। ঠিক আছে। আপনি হচ্ছে কন্ট্রাক্ট পয়েন্টে 1 থেকে হচ্ছে 21 এম্পিয়ার পর্যন্ত সাপ্লাই দিতে পারবেন। 21 এম্পিয়ারের বেশি এই রিলেগুলা দিয়ে আপনি সাপ্লাই দিতে পারবেন না। যদি আপনার 21 এম্পিয়ারের বেশি সাপ্লাই দেওয়ার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনাকে ম্যাগনেটিক কন্ট্রাক্টর ইউজ করতে হবে। ঠিক আছে। তো আমরা পরবর্তীতে যাই। এইখানে আপনারা দেখতে পারতেছেন যে আমরা আগে জানছিলাম যে দুই ধরনের রিলে হয়, ফ্ল্যাট টাইপ রিলে এবং হচ্ছে রাউন্ড টাইপ রিলে। এইখানে আপনি প্রত্যেকটা রিলেতে অবশ্যই একটা করে সার্কিট ডায়াগ্রাম পাবেন যে এই রিলের কানেকশনটা কেমন হবে। আপনারা যদি এই কানেকশন গুলা একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন, একটা 14 পিনের রিলেতে হচ্ছে দুইটা হচ্ছে আপনার পাওয়ারের পয়েন্ট থাকে, পজিটিভ এবং নেগেটিভ। ঠিক আছে। পাওয়ার দেওয়ার জন্য এই যে এখানে যে চিহ্ন দেখতে পারতেছেন, এটা হচ্ছে কয়েলের চিহ্ন। এখানে আপনি হচ্ছে নিউট্রাল দিবেন, আর এখানে হচ্ছে আপনি ফেজ দিবেন। তাহলে আপনার হচ্ছে রিলেটা ম্যাগনেটাইজ হবে। ম্যাগনেটাইজ হলে কি হবে, তার যে কন্ট্রাক্ট পয়েন্ট গুলো আছে, এইগুলো হচ্ছে তার কন্ট্রাক্ট পয়েন্ট। তো এই কন্ট্রাক্ট পয়েন্ট গুলো এনও থেকে এনসি হবে। এবং এইখানে যে দেখতে পারতেছেন 9, 10, 11, 12, এই চারটা যে পয়েন্ট, এই চারটা পয়েন্ট হচ্ছে মূলত তাদের এই রিলের আপনার কমন পয়েন্ট, যেটাকে বলি আমরা রিলের কমন পয়েন্ট। তো দেখেন, আমি যদি হচ্ছে এই 12 নম্বর পয়েন্টটাকে ধরি, দেখেন 12 নম্বর পয়েন্টের সাথে এদিকে 4 নম্বর পয়েন্টটা এনসি হয়ে আছে। ঠিক আছে। 4 নম্বর পয়েন্টটা 12 নম্বর পয়েন্টের সাথে এখানে এনসি হয়ে আছে, এবং 8 নম্বর পয়েন্টটা এনও হয়ে আছে। তো আমরা বুঝতে পারলাম যে 12 নম্বর পয়েন্টের সাপেক্ষে 4 নম্বর এবং 8 নম্বর হচ্ছে এনসি এবং এনও। ঠিক আছে। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটা কন্ট্রাক্ট পয়েন্ট আলাদা আলাদা। এইরকম কন্ট্রাক্ট পয়েন্টের সাথে যেরকম হচ্ছে রিলের কয়েলের কোনো সম্পর্ক নাই, তেমনি হচ্ছে আপনার একটা কন্ট্রাক্ট পয়েন্টের সাথে আরেকটা কন্ট্রাক্ট পয়েন্টের কোনো ইলেকট্রিক্যালি কোনো সম্পর্ক নাই। ধরেন কিরকম, আপনি যদি হচ্ছে যে এই 12 নম্বর পয়েন্টে ধরেন 24 ভোল্ট দিলেন, ডিসি 24 ভোল্ট, আপনি এই 11 নম্বর পয়েন্টে এসি 220 ভোল্ট দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আপনি আবার মনে করেন যে এইখানে হচ্ছে এই 10 নম্বর পয়েন্টে মনে করেন ডিসি 110 ভোল্ট দিলেন, তা এটাতে আপনি হচ্ছে যে এসি মনে করেন যে 440 ভোল্ট দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে আমাদের এখানে ভোল্টেজের ক্ষেত্রে কিছু ইয়ে আছে। আপনারা হচ্ছে দেখেন কয়েল ভোল্টেজের, ঠিক আছে, এম্পিয়ারের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে, কিন্তু ভোল্টেজের ক্ষেত্রে কোনো আপনার ইয়া নাই। আপনি 440 ভোল্ট মানে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা কি বুঝলাম যে এখানে একটা কন্ট্রাক্ট পয়েন্টের সাথে আরেকটা কন্ট্রাক্ট পয়েন্টের ইলেকট্রিক্যালি কোনো সম্পর্ক নাই, কিন্তু মেকানিক্যালি তাদের সম্পর্ক আছে। এবং আপনি যদি রাউন্ড টাইপ রিলেটাতে আসেন, তাহলে এখানেও দেখতে পারবেন যে এখানে পাওয়ার দেওয়ার জন্য 2 এবং 7, এই দুইটা পয়েন্ট হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য। আপনি
এবং 7-এ আপনি ফেস এবং নিউট্রাল দিবেন, তাহলে আপনার হচ্ছে এই যে রিলেটা আছে এই রিলেটা ম্যাগনেটাইজ হবে, মানে এর কয়েলে আপনি পাওয়ারটা কয়েলের সাথে এখানে হচ্ছে 8 নাম্বার এবং 1 নাম্বার হচ্ছে আমরা কমন পয়েন্ট বলে থাকি যেটাকে, এখানে হচ্ছে 8 এবং 1 হচ্ছে কমন পয়েন্ট। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাচ্ছি। জি, ওকে। তো আমি যেটা বলতেছিলাম যে এখানে 1 নাম্বার এবং 8 নাম্বারটা হচ্ছে আমাদের কমন পয়েন্ট। তো দেখেন, আমি যদি এই 1 নাম্বার কমন পয়েন্টটাকে ধরি, তাহলে এখানে আপনি দেখতে পারবেন 1 নাম্বার কমন পয়েন্টের সাথে এনসি এবং এনও আছে। তো এইখানে 4 নাম্বারটা হচ্ছে এনসি এবং 3 নাম্বারটা হচ্ছে এনও। আমি কিভাবে বুঝবো যে কোনটা এনসি এবং কোনটা এনও? দেখেন, এখানে 1 নাম্বার কমন পয়েন্টের সাথে 4 নাম্বারটা দেখেন, এখানে বারটা কানেকশন করা আছে। দেখেন, এখানে হচ্ছে 4 নাম্বার পয়েন্টের সাথে এইখানে কানেকশন করা আছে, কিন্তু এইখানে এখানে কি কোনো কানেকশন আছে? এখানে কোনো কানেকশন নাই। তার মানে যেটা কানেকশন নাই এটা হচ্ছে এনও, এবং যেটা কানেকশন করা আছে মানে সে হচ্ছে কন্ট্রাক্টটা মেক করে রাখছে, সেটা হচ্ছে এনসি। সবগুলা রিলের যত ধরনের রিলে আছে সবগুলা রিলের আসলে মেকানিজম সেম। হয়তো হতে পারে মনে করেন যে তাদের হচ্ছে অন্যরকম হইতে পারে, তাদের মেকানিক্যাল আপনার সাইজ বড় হইতে পারে, ছোট হইতে পারে, দেখতে অন্যরকম লাগতে পারে, কিন্তু আসলে রিলে যেগুলো আছে এই রিলে সবগুলাই আপনার এদের মেকানিক এই ইলেকট্রিক্যাল প্রসেস এবং মেকানিক্যাল প্রসেস সেম। এটার ভিতরে হচ্ছে একটা কয়েল থাকে, এই কয়েলটা ম্যাগনেটাইজ হয় তখন এর কন্টাক্ট পয়েন্টটাকে টেনে ধরে। কয়েলের কয়েলটা হচ্ছে ওর কন্টাক্ট পয়েন্টটাকে টেনে ধরে এবং হচ্ছে এর এনো এনো থেকে এনসি তে রূপান্তর করে। তো রিলেটা মূলত এভাবে কাজ করে। রিলেকে আপনি যদি সুইচ বলেন তাহলে আপনার ভুল হবে না, কারণ হচ্ছে যে এটা সুইচিং করে। তো আমরা যেরকম মোমেন্টারি সুইচে দেখছিলাম যে চাপ দিলে হচ্ছে এনো থেকে এনসি হয়, এটাতে আমরা কি, এটাতে হচ্ছে আমরা অটোমেটেড ভাবে আমরা হচ্ছে এটাকে এনো থেকে এনসি করতেছি। আগেরটা হচ্ছে আমরা ম্যানুয়ালি চাপ দিতে হইতো, কিন্তু এটাতে আমরা ম্যানুয়ালি চাপ দিতে হইতেছে না, আমাদের হচ্ছে পাওয়ারের মাধ্যমে কারেন্টের মাধ্যমে আমরা এটাকে হচ্ছে সুইচ করতেছি। তো এই রিলেটাকে যদি আপনি সুইচও বলেন তাহলে কিন্তু আপনার ভুল হবে না। তো এইখানে এই বিষয়টা আরেকটু ভালোভাবে দেখানো হয়েছে। তো দেখেন, এইটা হচ্ছে আমাদের কয়েল। এই কয়েলটা যখন ম্যাগনেটাইজ হবে তখন আমাদের এই বারটাকে হচ্ছে টেনে ধরবে। এই বারটাকে যদি নিচের দিকে টেনে ধরে তাহলে আরো কিছু লাগলে আরো দিলেন। হ্যাঁ দেখেন, হ্যাঁ। এখানে যে বারটা, হ্যাঁ, আপনি কন্টিনিউ করতে পারেন। জি জি, এখানে যে বারটা দেখতে পারতেছেন এই কয়েলটা যখন ম্যাগনেটাইজ হবে, এই দেখেন এখানে এনার্জি কয়েল, এখানে যদি যখন যখন আপনার এই কয়েলটা ম্যাগনেটাইজ হবে তখন ম্যাগনেটিক ফিল্ডের কারণে এইখানে উপরে হচ্ছে আপনার একটা অ্যালুমিনিয়ামের বার আছে, এই অ্যালুমিনিয়ামের বারটাকে হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ডের কারণে এই কয়েলের দিকে টেনে ধরবে। এই কয়েলের দিকে যদি এটা টেনে ধরে তাহলে দেখেন আমাদের এই মাঝখানের যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমন পয়েন্ট। এই কমন পয়েন্টে ধরেন আপনি 220 ভোল্ট দিয়ে রাখছেন। তো এখন নর্মালি এটাতে নর্মালি ক্লোজে আপনি 220 ভোল্ট পাবেন। আপনি যদি এইখানে 220 ভোল্ট দেন এবং নর্মালি আপনি নর্মালি ক্লোজে হচ্ছে 220 ভোল্ট পাবেন। কিন্তু যখনই আপনার কয়েলে আপনি পাওয়ার দিবেন, এই রিলেটার কয়েলে যখনই পাওয়ার দিবেন তখন এটা হচ্ছে নিজের দিকে টেনে ধরবে এবং এইটা উপরের দিকে ধাক্কা খাবে। এবং এই যে আমাদের যে নর্মালি ওপেন আছে মানে যেটাতে আপনি 220 ভোল্ট পাইতেন না আগে, সেইটাতে হচ্ছে 220 ভোল্ট পাবেন। এবং নর্মালি ক্লোজটা নর্মালি ওপেন হয়ে যাবে এবং নর্মালি ওপেনটা নর্মালি ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে? তো এই পাশে আপনি দেখতে পারতেছেন এইখানে আরেকটু সহজ ভাবে বোঝানো হয়েছে। এটা আমাদের কমন, এখানে এনসি আছে নর্মালি। এখন আমাদের এটা হচ্ছে কয়েল, এই কয়েলে কোনো আমরা পাওয়ার দেই নাই, ঠিক আছে? এবং এনোটা এনো আছে, এনসিটা এনসি আছে। যখনই আমাদের কয়েলে পাওয়ার চলে আসবে, যখনই দেখেন আমাদের কয়েলে যদি আমরা পাওয়ার দিই, দেখেন আমাদের কয়েলটা যখন হচ্ছে ম্যাগনেটাইজ হয়েছে তখন এনসিটা কিন্তু এনো হয়ে আছে। এখন এখানে লেখা আছে এনসি কিন্তু এটা মূলত কি এনো এনো হয়ে আছে এবং এইটা কিন্তু এখন এনসি।
তো আবার যদি আমরা কয়েলটা হচ্ছে ডিসকানেক্ট করে দিই, দেখেন আবার কিন্তু এটা সরে যাচ্ছে। রিলেটা হচ্ছে মূলত এইভাবেই কাজ করে। কয়েলের সাথে এর কন্ট্রাক্ট পার্টের কোনো সম্পর্ক নাই ইলেকট্রিক্যালি, এবং এর প্রত্যেকটা রিলের অনেক হয়তোবা বিভিন্ন ধরনের কম বেশি কন্ট্রাক্ট পার্ট থাকতে পারে। তো একটা কন্ট্রাক্ট পার্টের সাথে আরেকটা কন্ট্রাক্ট পার্টের কোনো সম্পর্ক নাই, যেটা হচ্ছে আমি আপনাদেরকে এইখানে বলছিলাম যে এই কন্ট্রাক্ট পার্টের সাথে এই কন্ট্রাক্ট পার্টের কোনো সম্পর্ক নাই। আমরা যদি পরবর্তী ধাপে যাই, তো এইখানেও হচ্ছে দেখেন দুইটা কন্ট্রাক্ট পার্ট দেখানো হয়েছে। ধরেন এখন আপনি চাইতেছেন যে আপনার রিলে অফ থাকা অবস্থায় আপনার একটা ল্যাম্প জ্বলবে, এবং রিলে অন থাকা অবস্থায় মানে আপনার যখন আপনি রিলের কয়েলে পাওয়ারটা দিবেন তখন মূলত হচ্ছে রিলে অন হয়েছে। ঠিক আছে, তো আপনি চাইতেছেন যে আমার রিলেটা যখন অফ থাকবে তখন আমার একটা ল্যাম্প জ্বলবে, একটা লাইট জ্বলবে, এবং রিলেটা যখন অন হয়ে যাবে তখন আমার একটা লাইট জ্বলবে। তো দেখেন নর্মালি আমি এই কয়েলটা এখন আমার অফ আছে, এবং এইখানে হচ্ছে আমি 220 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিছি এবং এই দুইটাতে পাওয়ার সাপ্লাই দিছি। এখন আমার রিলেটা অফ আছে, দেখেন এটাকে যদি আমরা হচ্ছে একটা ল্যাম্প মনে করি অথবা একটা লোড মনে করি, দেখেন এখানে কিন্তু এনসি পয়েন্টের কারণে এই রিলেটা অফ থাকা অবস্থায় আমাদের এই লাইটটা কিন্তু জ্বলে আছে, এবং এইখানে কিন্তু আমাদের লাইটটা কিন্তু অন হয়ে আছে। তো আমরা যদি এই কয়েলটাতে পাওয়ার দেই, দেখেন এই কয়েলটাতে পাওয়ার দেওয়ার পরে কি হয়েছে, আমাদের আগে কিন্তু এই লাইটটা জ্বলতেছিল কিন্তু এখন হচ্ছে আমাদের এই লাইটটা জ্বলতেছে। আবার যদি আমরা পাওয়ারটা ডিসকানেক্ট করে দিই, দেখেন নর্মালি আমাদের হচ্ছে এই এনসি পয়েন্টের মাধ্যমে আমাদের এই লাইটটা চলতেছে, এবং এইখানেও একই অবস্থা। দেখেন এই কন্টাক্ট পয়েন্টের সাথে এই কন্টাক্ট পয়েন্টের ইলেকট্রিক্যালি কোনো সম্পর্ক নেই। আপনি যদি এইখান থেকে ডিসকানেক্ট করে এইখানে 220 ভোল্ট দেন এবং এইখানে হচ্ছে যে ডিসি কোনো ভোল্টেজ দেন, তাহলেও কোনো সমস্যা নাই। তো দেখেন এখানে যখন আমাদের কয়েলটা ম্যাগনেটাইজ হচ্ছে তখন আমাদের পয়েন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। সোহাগ স্যার, জি বলেন। সোহাগ স্যার, জি জি বলেন। স্যার এর এর আগে আপনি এক জায়গায় ডিসক্রাইব করেছিলেন যে যে কমনের জায়গায় আমি কোথাও 24 ভোল্ট দিতে পারি, কোথাও 220 দিতে পারি, কোথাও 440 দিতে পারি, হ্যাঁ। কিন্তু জি আসলে ইন্ডাস্ট্রিতে, হ্যাঁ হ্যাঁ, এখানে এই পেজে, এই পেজে মানে যে 12, 9, 10, 11, 12 যে কমন ইয়েগুলো আছে। কিন্তু জি জি আসলে মেইনলি ইন্ডাস্ট্রিতে সেফটির ক্ষেত্রে যেসব যেসব জায়গায় আমরা 24 ভোল্ট ইউজ করি, ওইসব প্রত্যেকটা রিলে আসলে 24 ভোল্টে কানেকশন করে করে থাকি। এবং যেসব জি জি জায়গায় 220 ইউজ করি সেসব জায়গায় শুধু 220 ইউজ করি। এখন আমি জি ইউজ করতে পারবো, কিন্তু কেন আমি ইউজ করতেছি না? কারণ যেসব ডিভাইস আসলে 24 ভোল্টের ডিভাইস, এটা যদি কোনো কারণে, যেমন আমি ধরে নেন যে নয়ে আমি 24 ভোল্টের ডিভাইস নয়ে রাখি ইউজ করেছি, আর 10 আর 2 ইউজ করেছি 220 ভোল্টের ডিভাইস। এখন কোনো কারণে ভুল হুম ভুল করে যদি কোনো ইলেকট্রিশিয়ান, যেমন আমি বললাম তুমি এই কাজটা করে করে দিয়ে আসো, কোনো ইলেকট্রিশিয়ান বা কেউ যদি হুম ভুল করে এই নয়ের ইয়েটা হুম যদি 10-এ লাগায় এবং 10-এর তারটা যদি নয়ে লাগায়, তাহলে এখানে কোনো দামি ডিভাইস থাকলে 24 ভোল্টের ডিভাইসটা এখানে সঙ্গে সঙ্গে 220 পাওয়ার কারণে পুড়ে যাবে। তো এই জন্য সেফটির ক্ষেত্রে আমরা অল টাইম যেখানে আসলে 24 ভোল্ট ইউজ করছে সেখানে 24 ভোল্ট ইউজ করব, এবং যেখানে জি 220 কমন ইউজ করছি সেখানে 220 ইউজ করবো। থ্যাংক ইউ। জি অবশ্যই। এই আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সেফটি ব্যাপারে কথা বলছেন। ঠিক আছে, তো আমরা হচ্ছে ভাই যেরকম বললো, তো আসলে আমরা অবশ্যই এরকম করব। তো আমি আর আসলে আপনাদেরকে যেটা বোঝানোর জন্য বলছিলাম যে এদের একটা কন্ট্রাক্ট পয়েন্টের সাথে আরেকটা কন্ট্রাক্ট পয়েন্টের কোনো সম্পর্ক নাই, এই জন্য হচ্ছে আমি মূলত ওই জিনিসটা বোঝাইতে চাইছিলাম। ঠিক আছে, কিন্তু অবশ্যই আপনারা ভাই যেরকম সেফটি ফিচারটা আপনাদেরকে বললো, তো আপনারা অবশ্যই এরকম মেনটেন করবেন যে একটা ডিভাইস আপনি এখানে হচ্ছে ডিসি ভোল্টেজে রান করতেছেন, পাশাপাশি হচ্ছে যে আপনি যদি এসি ভোল্টেজ দেন, ধরেন লাইক আপনি একটা পিএলসি হচ্ছে একটা রিলের মাধ্যমে চালাইতেছেন, তো হচ্ছে যে এখানে কোনোভাবে যদি ভুল করে পিএলসি তে 220 ভোল্ট চলে যায় তাহলে অবশ্যই আপনার একটা দামি পিএলসি বা একটা দামি দামি মেশিন হচ্ছে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো সেফটির ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এরকম কখনোই করবেন না যে একটা রিলেতে হচ্ছে ওই বিভিন্ন ধরনের এসি দিলেন এবং ডিসি দিলেন, দুই ধরনের দিলেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি চান এটা দিতে পারবেন। ঠিক আছে, কিন্তু সেফটি পারপাস এটা হচ্ছে আমরা হচ্ছে ফ্যাক্টরিতে অথবা ইন্ডাস্ট্রিতে আমরা এটা ইউজ করি না। ঠিক আছে, তো আমরা হচ্ছে রিলের কন্ট্রাক্ট পয়েন্ট এখন এইগুলা বুঝলাম। তো আমরা যদি পরবর্তীতে যাই, এখানে হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টর। আমরা যদি মানে
বেশি কারেন্ট রেটিং এর কোনো মেশিন রান করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ট্রাক্টর প্রয়োজন হবে। আমরা রিলে দিয়ে 21 এম্পিয়ারের বেশি হচ্ছে কোনো ডিভাইস অথবা কোনো মেশিন আমরা রান করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে যে এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টর আছে, এই ম্যাগনেটিক কন্ট্রাক্টর ইউজ করতে হবে। ম্যাগনেটিক কন্ট্রাক্টরেরও আপনি হচ্ছে দেখেন এখানে তিনটা ফেজ দেওয়ার জন্য লাইন 1, লাইন 2, লাইন 3 আছে। আপনি হচ্ছে যে এখানে আর ওয়াইবি হচ্ছে তিনটা ফেজ দিবেন, এবং এখানে দেখেন T1, T2, T3 মানে হচ্ছে টার্মিনাল 1, 2, 3। এই তিনটা টার্মিনালে মনে করেন যে আপনি আপনার একটা লোড কানেক্ট করবেন, লাইক একটা মোটর আপনি হচ্ছে যে এই তিনটা টার্মিনালে কানেক্ট করবেন। তাহলে আপনার এই যে আপনার ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা আছে, এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরটা হচ্ছে ওই রিলে যেভাবে কাজ করে সেম প্রসেসে, তার হচ্ছে ইলেকট্রিক্যাল প্রসেস সেম, রিলে যেভাবে কাজ করে আমি যেরকম বলছিলাম যে রিলের মান। জি, আপনার কথাটা আমি বুঝতে পারি নাই। আচ্ছা, তো হচ্ছে যখন আপনার এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা হচ্ছে এর ভিতরেও একটা কয়েল আছে রিলের মতোই। তো রিলে যেভাবে হচ্ছে কয়েলটা হচ্ছে ম্যাগনেটাইজ হইলে ওর কন্ট্রাক্ট পয়েন্টটাকে সে তার নিজের দিকে টেনে ধরতো এবং হচ্ছে এনসি গুলাকে এনও করতো এবং এনও গুলাকে হচ্ছে এনসি হয়ে যাইতো। তো এইখানে যে আপনি তিনটা পয়েন্ট দেখতে পারতেছেন, এই তিনটা পয়েন্টই হচ্ছে, এই ছয়টা পয়েন্টই মূলত হচ্ছে এনও। যখন আপনি হচ্ছে এই এই যে আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরটাকে হচ্ছে ভোল্টেজের মাধ্যমে, সোর্সের মাধ্যমে, কারেন্ট সোর্সের মাধ্যমে ম্যাগনেটাইজ করবেন, তার হচ্ছে ওই ভিতরে যে কয়েলটা আছে এই কয়েলটাকে যখন ম্যাগনেটাইজ করবেন, তখন হচ্ছে সে তার কন্ট্রাক্ট পয়েন্ট গুলাকে কন্ট্রাক্ট মেক করে দিবে, মানে এনও থেকে এনসি করে দিবে, এবং হচ্ছে যে আপনার যে মেশিনটি আছে সেটি হচ্ছে রান হবে। এখানে হচ্ছে দেখতে পারতেছেন যে কানেকশনটা কিরকম হবে। এখানে আপনি 3 পিস সাপ্লাই দিয়েছেন, লাইন 1, লাইন 2, লাইন 3, এবং হচ্ছে আপনি এখানে একটা আপনার লোড হিসাবে একটা মোটর ইউজ করতেছি। এখানে তিনটা মোটরের তিনটা ফেজ আমি হচ্ছে মোটর এইখানে তিনটা পয়েন্টে হচ্ছে কানেকশন দিছি। এবং আমি হচ্ছে যে এখানে যদি এখন পাওয়ার দিই, মানে হচ্ছে যে এর কয়েলে যদি পাওয়ার দিই এবং এর কয়েলটা যদি ম্যাগনেটাইজ হয়, তাহলে এর যে কন্ট্রাক্ট পয়েন্ট গুলো আছে এই কন্ট্রাক্ট পয়েন্ট গুলো এনও থেকে এনসি তে রূপান্তর হবে এবং আমার লোডটা হচ্ছে চালু হবে। তো আমরা যদি দেখি এখানে হচ্ছে দেখেন আমি এতক্ষণ যেটা বলতেছিলাম, দেখেন এই হচ্ছে এর কয়েল। এর কয়েলটা যখনই ম্যাগনেটাইজ হবে তখন হচ্ছে যে এর যে কন্টাক্ট পয়েন্ট গুলো আছে এইগুলাকে হচ্ছে এই আয়রন কোরের মাধ্যমে, এই যে এখানে যে আয়রন কোর আছে এই কোডটাকে হচ্ছে তার নিজের দিকে টেনে ধরবে, এবং আমাদের যে এখানে এনো গুলা আছে, মানে কন্ট্রাক্ট গুলো হচ্ছে এনো হয়ে আছে, মানে কন্ট্রাক্ট গুলা ব্রেক করে আছে, তো এইগুলো হচ্ছে কন্ট্রাক্ট মেক করবে। তোমরা দেখি কিভাবে এটা হচ্ছে। দেখেন আমি যখন এখানে পাওয়ার সাপ্লাই দিছি তখন আমাদের এই আয়রন কোডটা হচ্ছে ওই কয়েলের দিকে হচ্ছে টেনে ধরছে, এবং আমাদের অ্যানোগুলা যে ছিল এই অ্যানোগুলা হচ্ছে এনসি হয়েছে এবং আমাদের মোটরটা কিন্তু রান হয়েছে। তো আসলে এই ম্যাগনেটিক কন্ডাক্টর যে আছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরকেও যদি আপনি সুইচ বলেন তাহলে কিন্তু ভুল হবে না, কারণ এইখানে আমরা সুইচিংই করতেছি, রিলেতে যেরকম আমরা সুইচিং করছি তো এইখানেও আমরা সুইচিং করতেছি। হইতে পারে যে রিলের সাথে এর মেকানিক্যাল প্রসেস গুলা হচ্ছে মিলে না, কিন্তু এর ইলেকট্রিক্যাল যে প্রসেস গুলো আছে এর ইলেকট্রিক্যাল প্রসেস গুলা কিন্তু মিলে। রিলেতেও একটা হচ্ছে কয়েল ছিল, ওই কয়েলটা ম্যাগনেটাইজ হয়ে আমার হচ্ছে কন্ট্রাক্ট পয়েন্ট গুলাকে টেনে ধরতো এবং আমার এনো থেকে এনসি হইতো। তো এই ম্যাগনেটিক কন্ট্রাক্টরও কিন্তু সেম। ম্যাগনেটিক কন্ডাক্টরে আমার একটা কয়েল আছে, এই কয়েলটা হচ্ছে একটা আয়রন কোরকে তার হচ্ছে নিজের দিকে টেনে ধরে যখন সে পাওয়ার পায়, এবং তার হচ্ছে যে কন্ট্রাক্ট পয়েন্ট গুলো আছে এই কন্ট্রাক্ট পয়েন্ট গুলাকে সে এনও থেকে এনসি করে। ঠিক আছে? তো এই ম্যাগনেটিক কন্ডাক্টরে অক্সিলারি হিসাবে এনও এনসি থাকতে পারে, এবং আমাদের এই এনও এনসি গুলা প্রয়োজন হবে যখন আমি আপনাদেরকে হচ্ছে লজিক ল্যাডার ডায়াগ্রাম লজিক করব সামনে, তখন হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমাদের এই এই অক্সিলারি গুলা আসলে কেন প্রয়োজন হয়। ঠিক আছে? তারপরে আসে আমাদের এখানে আছে হচ্ছে টাইমার। তো টাইমার হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টাইমার হয়ে থাকে। তো টাইমারের কাজ হচ্ছে, টাইমার দুই ধরনের হয়, একটা হচ্ছে অন ডিলে টাইমার আর একটা হচ্ছে অফ ডিলে টাইমার। টাইমারের কাজ হচ্ছে আপনি চাইতেছেন যে আপনার একটা অপারেশন মানে অন হওয়ার সময় ডিলে করবে, মানে আপনি যখন পাওয়ার দিবেন এর হচ্ছে যে 10 সেকেন্ড পরে, 20 সেকেন্ড পরে, 1 মিনিট, 5 মিনিট পরে, ঠিক আছে, অন হবে। আপনি ধরেন পাওয়ার দিয়েছেন, পাওয়ার দেওয়ার 10 সেকেন্ড পরে ওই মেশিনটা রান হবে। তো আপনি এই কাজটা হচ্ছে টাইমার দিয়ে করতে পারবেন। তো টাইমারের মধ্যে টাইমার আসলে কিভাবে কাজ করে, এইখানে হচ্ছে আপনার টাইম সেট করা যায়। তো আমরা যে আগে যেরকম দেখছিলাম যে হচ্ছে রিলেতে, রিলেতে কি আমরা হচ্ছে যে এনওএনসি ছিল এবং হচ্ছে কমন প্রান্ত ছিল, কমন প্রান্ত দিয়ে আমরা 220 ভোল্ট দিতাম, তাহলে হচ্ছে এনসি তে নর্মালি হচ্ছে আমরা 220 ভোল্ট পাইতাম, এবং হচ্ছে পাওয়ার পাওয়ার পরে
এবং আমরা হচ্ছে এনোতে হচ্ছে 220 ভোল্ট পাইতাম। তো এই টাইমারের কাজও হচ্ছে সেম। এইখানে জাস্ট ডিফারেন্ট বলতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে আপনি টাইম সেট করে দিতে পারবেন। আপনি হচ্ছে এর কয়েলে পাওয়ার দিলেন, এর কয়েলে পাওয়ার দেওয়ার আপনি টাইম সেট করে দিলেন যে আমার 10 সেকেন্ড পরে এই টাইমারটা হচ্ছে কন্ট্রাক্ট করবে, মানে 10 সেকেন্ড পরে সে এনো গুলাকে এনসি করবে, এনসি গুলাকে এনো করবে। টাইমারটা মূলত এইভাবে কাজ করে। টাইমার আপনার হচ্ছে বিভিন্ন উম, আপনার দেখতে বিভিন্ন রকম হইতে পারে, কিন্তু টাইমারের যে প্রসেস গুলো আছে, টাইমারের প্রসেস গুলো আপনার সকল টাইমারের প্রসেস সেম। এখানে জাস্ট দুই ধরনের টাইমার আছে, আপনার হচ্ছে অন ডিলে টাইমার এবং অফ ডিলে টাইমার। আমরা হচ্ছে তো আজকে আমরা একটা ডায়াগ্রাম এবং লজিক করে আমি আপনাদেরকে দেখাবো যে আসলে মূলত অটোমেশন কিভাবে, মানে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং কিভাবে কাজ করে, এবং হচ্ছে যে কিভাবে মূলত এইগুলা হচ্ছে আমি লজিক গুলা ক্রিয়েট করব। এবং আপনারা হচ্ছে যদি লজিক গুলা ক্রিয়েট করতে পারেন, যখন আপনি হচ্ছে লজিক ক্রিয়েট করতে পারবেন, তখন আপনি আসলে ইন্ডাস্ট্রিয়াল যে কন্ট্রোলিং আছে এটা হচ্ছে ভালোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো আমি একটু আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিচ্ছি, আমি অটোমেশন স্টুডিওতে যাব। আজকে আমরা যে হচ্ছে যে সফটওয়্যারটির মাধ্যমে ওই অটোমেশন ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং এর হচ্ছে লজিক গুলা করবো, সেটার নাম হচ্ছে, সেই সফটওয়্যারটির নাম হচ্ছে অটোমেশন স্টুডিও। তো আমি আপনাদেরকে তার আগে হচ্ছে লজিক গুলা দেখাচ্ছি। দেখেন এখানে আমাদের হচ্ছে প্রথম লজিকটা, যদি আপনারা একটু পড়েন যে এ রিলে উইল বি অ্যাক্টিভ হোয়েন উই প্রেস এনো পুশ বাটন। আমি আপনাদেরকে বলছিলাম, শুরুতে বলছিলাম যে হচ্ছে আমরা যখন কোনো স্টার্ট সুইচ হিসাবে কোনো পুশ বাটনকে ব্যবহার করব, তখন আমরা সেটির হচ্ছে প্রান্তটা যে আছে প্রান্তটা ব্যবহার করব, এবং স্টপ সুইচ হিসাবে যখন ব্যবহার করব তখন আমরা হচ্ছে সেটির এনসি প্রান্ত ব্যবহার করব। তো দেখেন এখানে বলা হয়েছে যে এ রিলে উইল বি অ্যাক্টিভ হোয়েন উই প্রেস এনো পুশ বাটন। তো আমরা হচ্ছে অটোমেশন স্টুডিওতে যাই এবং হচ্ছে এক লাইন করে আমরা হচ্ছে এই লজিক গুলা হচ্ছে কমপ্লিট করি। আমরা এখন হচ্ছে যদি একটা পুশ সুইচ নেই, পুশ সুইচের আগে আমরা হচ্ছে একটা সার্কিট ব্রেকার নেব প্রোটেকশনের জন্য। এবং এখন হচ্ছে আমরা একটা রিলে নেব। আমাদেরকে বলা হয়েছে যে আমরা হচ্ছে একটা এনো পুশ বাটনের মাধ্যমে একটা রিলেকে রান করব। তোমরা কানেকশন দেই। তো আমরা এনো পুশ বাটনের মাধ্যমে আমরা হচ্ছে একটা রিলেকে কানেকশন দিলাম। তো তারপর আমাদের লজিকে কি বলা হয়েছে আমরা দেখি। এখানে বলা হয়েছে when the relay is off condition lamp X will be on। তো আমাদেরকে বলা হয়েছে এই রিলেটা যখন অফ থাকবে তখন এক্স নামের একটা ল্যাম্প অন থাকবে। তো তারপরের লাইনে বলা হয়েছে when the relay is on condition lamp Y will be on। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের রিলেটা যখন অফ থাকবে তখন আমাদের একটা ল্যাম্প জ্বলবে, এবং রিলেটা যখন অন থাকবে তখন আমাদের একটা ল্যাম্প জ্বলবে। আমরা হচ্ছে এখানে ল্যাম্প নেই।
তো এখন হচ্ছে এই যে রিলেটা আছে, এই রিলেটার হচ্ছে এনসি দিয়ে যদি আমরা একটা ল্যাম্প এনসি যদি আমরা একটা ল্যাম্পের সাথে কানেক্ট করি, তাহলে হচ্ছে আমাদের রিলেটা যখন অফ থাকবে তখন আমাদের এই ওই ল্যাম্পটা জ্বলবে। এবং আমরা যদি এনও এনও দিয়ে যদি একটা ল্যাম্পের সাথে কানেক্ট করি, তাহলে রিলেটা যখন অন হবে, মানে রিলেটার যখন পাওয়ার পাবে এবং এর কয়েলটা যখন ম্যাগনেটাইজ হবে এবং এর কন্ট্যাক্ট পয়েন্ট গুলো যখন এনও থেকে এনসি হবে, তখন আমাদের একটা ল্যাম্প জ্বলবে। তো আমরা এই রিলেটার হচ্ছে এনও এবং এনসি নেই। এখন আমরা যদি একটা অ্যানো নেই এবং আরেকটা ল্যাম্পের সাথে কানেক্ট করি, নিউট্রালটা হচ্ছে এদিক দিয়ে কানেক্ট করে দিলাম। তো এখন এই সার্কিটটা আমরা মেক করলাম এই যে যে এখানে আমাদের লজিকটা আছে, এই লজিক অনুযায়ী। তো আমরা যখন হচ্ছে যে এই লজিক গুলো হচ্ছে মেক করতে পারবো এবং হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন লজিক হচ্ছে আমরা নিজেরা মেক করে এবং হচ্ছে সার্কিট করতে পারবো, তখন হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিয়াল যে কন্ট্রোলিং আছে এটা হচ্ছে আসলে ভালোভাবে শিখতে শিখতে পারবো। ঠিক আছে। তো এখন এটা এই এই যে আমরা সার্কিটটা করলাম, এই সার্কিটটাকে হচ্ছে এখন আমরা সিমুলেশন করে দেখবো যে আসলে কি আমাদের আমরা যেরকম চাইছি যে আমাদের হচ্ছে রিলেটা অফ কন্ডিশনে একটা ল্যাম্প জ্বলবে এবং অন কন্ডিশনে একটা ল্যাম্প জ্বলবে। তো এখানে আমরা যদি সিমুলেশনে যাই, সিমুলেশন, এবং যদি নর্মাল সিমুলেশন করি এবং আমাদের সার্কিট ব্রেকারটা অন করলাম, দেখেন অলরেডি কিন্তু আমাদের রিলেটা অফ কন্ডিশনে কিন্তু একটা ল্যাম্প জ্বলতেছে এবং রিলেটার অফ কন্ডিশনে একটা ল্যাম্প জ্বলতেছে। এবং যখন আমরা রিলেটা এই এনো সুইচটা যখন প্রেস করব, তখন আমাদের রিলেটা ম্যাগনেটাইজ হবে এবং আমাদের 2 নাম্বার ল্যাম্পটা যে আছে এই 2 নাম্বার ল্যাম্পটা জ্বলবে এবং এই ল্যাম্পটা কিন্তু অফ হয়ে যাবে, কারণ এই রিলের কয়েলটা যখন ম্যাগনেটাইজ হবে তখন তার এনসি কিন্তু এনো হয়ে যাবে। এবং দেখেন এইখানে যদি এনো হয়ে যায়, তাহলে আমাদের এই ল্যাম্পটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমরা এই সুইচটা প্রেস করি, দেখেন এই সুইচটা যখন আমি প্রেস করছি তখন আমাদের রিলেটা অন হয়েছে এবং আমাদের প্রথম ল্যাম্পটা অফ হয়ে গেছে এবং দ্বিতীয় ল্যাম্পটা কিন্তু অন হয়ে গেছে। তো দেখেন এইখানে আমার কিন্তু চাপ দিয়ে ধরে রাখা লাগতেছে। এটা যদি আমি ছেড়ে দেই, তাহলে দেখেন আগের অবস্থায় ফিরে যাচ্ছে এবং আমাদের রিলেটা অফ হয়ে যাচ্ছে। ঠিক আছে। তো এই সমস্যাটা আমরা হচ্ছে সামনে সমাধান করব। তো আমরা আমাদের লজিকে কি আছে পরবর্তীতে সেটা আমরা দেখি। দেখেন, ইন প্র্যাকটিক্যাল ওয়ান, when we press any push button, the relay become active, but when we release the push button, the relay and lamp turn off. এইখানে বলা হয়েছে যে আমরা যখন পুশ বাটনটা প্রেস করে ধরে রাখতেছি, শুধুমাত্র ততক্ষণই আমাদের রিলেটা অন থাকতেছে এবং আমরা যখন পুশ বাটনটা ছেড়ে দিচ্ছি তখন আমাদের রিলেটা কিন্তু অফ হয়ে যাচ্ছে। তো দেখেন, টু ফিক্স দিস উই নিড টু অ্যাড এ ল্যাচিং সার্কিট ইউজিং দি রিলে itself and included stop push button. আচ্ছা, তো আমরা হচ্ছে এখন আপনাদের সাথে তো আমাদের ইঞ্জিনিয়ার মোমিনুল ইসলাম স্যার কিছু কথা বলবেন পরামর্শমূলক এবং হচ্ছে কিছু কথা বলবেন। তো আপনারা ওনার কিছু কথা শুনেন, তারপরে আমরা আবার কন্টিনিউ করবো ইনশাল্লাহ। তো স্যার আপনাকে অনুরোধ করতেছি কিছু পরামর্শমূলক এবং হচ্ছে কিছু ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কি শুনতে পাচ্ছেন সবাই?
জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখেন ইঞ্জিনিয়ার সোহাগ সাহেব আসলে যেখান থেকে আহ, আহ, বর্তমানে যেখানে আছেন আর কি, আমি এখান থেকে শুরু করবো, ঠিক আছে? আমি আমি সরাসরি চলে যাচ্ছি। দাঁড়ান, দেখছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। দেখেন উনি আসলে মেইনলি ইন্ডাস্ট্রিয়াল মোটর কন্ট্রোলিং এর যে বেসিক ডিভাইস গুলো এগুলো নিয়ে আলোচনা করেছে, হ্যাঁ। তো আমরা ওকে। এখন আমরা এখন সরাসরি এখন ইন্ডাস্ট্রির ভিতরে ঢুকে যাচ্ছি, যে আসলে ইন্ডাস্ট্রি বেজে এই ডিভাইস গুলো আসলে কিভাবে থাকে, এবং আমরা আসলে তাদের সঙ্গে যে যতটুকু পরিচয় হইলাম, এগুলো আসলে কাজ করে কিভাবে। মেইনলি এই অটোমেশন স্টুডিও সফটওয়্যারটা দিয়ে আমরা মেইনলি এই কাজটাই করি, যেটা আমরা সরাসরি লাইভ লাইনে কাজ না করে এটাই আমরা এটা সিমুলেশনের সাহায্যে দেখতে পারি আসলে আমার পাওয়ারটা কোথা থেকে কোথায় যাচ্ছে, এবং একটা পুরো সিস্টেম কিভাবে চলতেছে। হ্যাঁ, রিলে লজিক কন্ট্রোলটা আসলে কিভাবে কাজ করতেছে এই সফটওয়্যার দ্বারা আমরা এটা শিখতে পারি। তো মেইনলি আসলে ইন্ডাস্ট্রিতে আমরা মোটর কন্ট্রোলিং এর মেইন পার্ট গুলো যেগুলা, আমরা কিভাবে মোটরকে আসলে কন্ট্রোল করতে পারি সাধারণভাবে। সাধারণত ইন্ডাস্ট্রিতে কোন কোন ধরনের স্টার্টার ইউজ হয়? কেন কেউ কি এক্সপ্লেন করতে পারবেন একটু? আমরা কোন ধরনের স্টার্টার গুলো আসলে ইন্ডাস্ট্রিতে ইউজ করি, যারা ইন্ডাস্ট্রিতে আছেন, কাজ করছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি জি জি, আমি শুনতে পাচ্ছি, বলেন। আমরা মূলত ইন্ডাস্ট্রিতে অনেক টাকা স্টার্টার রিভার্স ফরওয়ার্ড, এরপরও আর অনেক আছে, থার্মাল ওভারলোড দিয়ে আমরা বিভিন্ন ধরনের সার্কিট ডিজাইন করে থাকি জি মোটরকে জি প্রোটেকশন করার জন্য। জি। তো মেইনলি আমরা আগে আসলে ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে যেগুলো আগের ইন্ডাস্ট্রি এবং বর্তমানে ছোটখাটো যে মোটরগুলো, এগুলো আমরা সাধারণত ডল দিয়ে করে থাকি, ডল স্টার্টার, ডাইরেক্ট অনলাইন স্টার্টার। আর যদি রিভার্স ফরওয়ার্ডের প্রয়োজন পড়ে তাহলে এটাকে রিভার্স ফরওয়ার্ড করে চালাই। আর অধিক সেফটির জন্য বা আমাদের আসলে সিস্টেমটাকে আরো অনেক রিলিয়েবল করার জন্য বা সিস্টেমটাকে স্মুথ করার জন্য, টেকসই করার জন্য এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রিতে আমরা ভিএফডি বা ইনভার্টার ইউজ করতেছি। এটা ছোট ছোট মোটরের ক্ষেত্রেও কিন্তু অনেকেই বলে থাকেন যে আসলে 7.5 কিলোওয়াটের নিচে আমরা ডল স্টার্টার ইউজ করে থাকি। কিন্তু আসলে ব্যাপারটা এমন না। যদি চাই একটা সিস্টেম প্রপারলি আমি ওটাকে কন্ট্রোল করবো, এটা এই সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং মেশিনটা কোন প্লেসে থাকবে, মেশিনটা আসলে কি রিলেটেড, অনেক কিছু চিন্তা ভাবনা করে এটাকে ইয়ে করা হয়। তো ম্যাক্সিমামে আমরা আহ, সাধারণত দেখে থাকি ডল স্টার্টার, রিভার্স ফরওয়ার্ড এবং ভিএফডি কন্ট্রোল। অনেকে, হ্যাঁ, অনেকে সফট স্টার্টার ইউজ করে। তো আমরা আমরা মেইনলি এই কয়েকটি স্টার্টার দেখবো। দেখেন আমি এখানে পেজটা অন করে রাখছি। এটা এটা একটা ডল স্টার্টারের সার্কিট। হ্যাঁ, উপরের যে লাইনটা এটা পাওয়ারের সার্কিট, পাওয়ার সার্কিট, নিচেরটা কন্ট্রোল সার্কিট। আমরা সাধারণভাবে যেটা জানি আর কি, ইন্ডাস্ট্রি যেভাবে থাকে। তো পাওয়ার সার্কিটের মধ্যে কি থাকে, এটা 3 ফেজ লাইন, 440 লাইন, যেটা ফেজ 1 2 3, মানে রেড ইয়েলো ব্লু। তো এটা কি হয়, আমরা সোর্স থেকে নিয়ে একটা সার্কিট ব্রেকারের, থ্রি থ্রি পোলের একটা সার্কিট ব্রেকার দিয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে এরপর ওভারলোড রিলের ইয়ে হয়ে এরপর সরাসরি মোটরে দিয়ে থাকি, তাই কি না? যারা একটু ইন্ডাস্ট্রিতে আছেন বা বুঝতেছেন আসলে জি। ব্যাপারগুলো। আমরা ওভারলোড রিলেটা কি জন্য ইউজ করি? ওভারলোড রিলেটাকে ইউজ করি যে মোটরটা যদি ওভারলোডেড হয়, মানে আমাদের যে এম্পিয়ারের রেটেড এম্পিয়ার, সেই রেটেড এম্পিয়ারের কাছাকাছি বা তার থেকে বেশি এম্পিয়ার যদি মোটরটা কোনোভাবে ড্র করে, তাহলে এই মোটরটাকে যেন আমি ট্রিপ করাই দিতে পারি বা মোটরটা যেন বন্ধ হয়ে যায়। তো এই সিস্টেমটা, এছাড়া মোটরটা কি হবে, জ্বলে যাবে, পুড়ে যাবে। কেন তো পুড়ে যাবে? মোটর, মোটরকে আমার আমি তো আমার যে ব্রেকার, সেই ব্রেকার কাজ করতেছে না, সেটার জন্য জি জি। আমার আমার ব্রেকার তো ধরেন সার্টেন অ্যামাউন্টের বেশি কারেন্ট গেলে ব্রেকার ইয়ে করবে, ট্রিপ করবে। তো ওভারলোড রিলেটা কি টেম্পারেচারের সাথে কানেক্টেড নাকি কারেন্টের সাথে? হ্যাঁ হ্যাঁ, কিছু টেম্পারেচারের সাথেও কানেক্টেড। কারণ আমার আমার ব্রেকার তো কিন্তু, ব্রেকার কিন্তু আমার সার্টেন অ্যামাউন্টের বেশি কারেন্ট গেলে সে ট্রিপ করবে। সো আমার হ্যাঁ সেফটি হিসেবে হ্যাঁ ব্রেকার আছে। তো সেক্ষেত্রে হ্যাঁ, ওভারলোড রিলেটা আসলে জি 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 মানে জি। কারেন্ট নাকি টেম্পারেচার, কোনটা দিয়ে সে আচ্ছা, মানে এখানে ইন্টারলক যেটা করা? থার্মাল ওভারলোড রিলে, যেটা এটা আমার টেম্পারেচারের সাথেও কাজ করে এবং এটা
ইয়ের সাথেও মানে অ্যাম্পিয়ারের সাথেও কাজ করে। দেখেন আমরা ব্রেকারটা ইউজ করতেছি, ধরে নেন এরকম হলো যে একটা ব্রেকারের আন্ডারে আমার কয়েকটা মোটর আছে, এরকম হতে পারে কিনা? হ্যাঁ, একটু জানাবেন প্লিজ ভাইয়া। একটা ব্রেকারের আন্ডারে ধরে নেন একটা এমসিসিবির আন্ডারে কয়েকটা মোটর আছে, বা একটা এমসিবির আন্ডারে কয়েকটা মোটর আছে। আসলে আমরা সিস্টেমটা কিভাবে ডিজাইন করতেছি এটা মেইনলি। হ্যাঁ, আর এখানে ওভারলোড রিলেটাকে মেইন ফোকাস করা হয় যে আমি মোটরটাকে একটা সার্টেন অ্যাম্পিয়ার পর্যন্ত নিলে এই ওভারলোড রিলেটা আসলে টেম্পারেচার ইয়েতেই কাজ করে, কিন্তু মেইন ফোকাস আমার যখন অ্যাম্পিয়ারটা বাড়ে তখন আসলে ওই টেম্পারেচার বেড়ে যায় ওভারলোড রিলের মধ্যে। বুঝতে পারছি। ঠিক আছে। না, ঠিক আছে। হুম। ঠিক আছে। ঠিক আছে। ওকে, দেখেন আমি আমি যদি একটা এখন এটা পাওয়ার সিস্টেমের কথা বললাম, আমি এখন কন্ট্রোল সিস্টেমের কথা বলি। তাহলে আমার এখানে এই পাওয়ার সিস্টেমটাকে অন করতে, মানে এই মোটরে পাওয়ার যেতে আমাকে কোন কোন ডিভাইসকে অন করতে হবে? এটা ব্রেকার, ট্রিপলের ব্রেকার, এই ব্রেকারকে অন করতে হবে, ম্যাগনেটিক কন্ট্যাক্টকে অন করতে হবে। And এই ম্যাগনেটিক কন্ট্যাক্টকে অন করলে আমার এই মোটরটি ঘুরবে, তাই না? হ্যাঁ, এখন আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টটাকে কিভাবে অন করব? এই যে সার্কিট, সেটাই হলো কন্ট্রোল সার্কিট। মানে আমি কিভাবে মোটরটাকে কন্ট্রোল করতে চাচ্ছি। ঠিক আছে। তো ওকে। কন্ট্রোল কন্ট্রোল সার্কিটের মধ্যে আমরা সাধারণত দেখবো কি, যে দেখেন ম্যাক্সিমাম যেটা ইউজ করি, একটা ব্রেকার সার্কিট ব্রেকার ইউজ করা হয়, এরপর একটা ইমার্জেন্সি সুইচ, এরপরে একটা স্টপ সুইচ, এরপরে ওভারলোড রিলের যে এনসিডি যে কানেকশন করা হয় সেই কানেকশন, এরপরে সুইচের এনো, মানে এনো সুইচ বা যে আমরা মোমেন্টারি সুইচটা ইউজ করবো সেটা, পুশ বাটন সুইচ যেটাকে বলি বা স্টার্ট সুইচ যেটাকে বলতেছি সেটা, এরপরে সরাসরি লোডে যাবে। আমি এটা এখানে ডিজাইন করেছি, এটা একটা মোটর। হ্যাঁ, এটা একটা মোটর। এই মোটরটা যদি অন হয় তাহলে এই মোটরের সঙ্গে একটা লাইট জ্বলবে, মানে এই মোটরটি অন হলেই একটা লাইট জ্বলবে, এবং এই মোটর যখন এটা অফ কন্ডিশনে থাকবে তখন এখানে একটা লাইট জ্বলে থাকবে, একটা ইন্ডিকেটর। মানে প্যানেল বোর্ডে কন্ট্রোল সার্কিটে একটা ইন্ডিকেটর জ্বলে থাকবে, যখন আমার মোটর অফ অবস্থায় আছে তখন একটা রেড ইন্ডিকেটর জ্বলে থাকবে, যখন আমার মোটরটি অন হবে তখন আমার এখানে একটা গ্রিন ইন্ডিকেটর জ্বলবে। ঠিক আছে। তা দেখেন, আসুন আমরা এটা অন করে দেখি। এই যে আমি 3 পোলের সার্কিট ব্রেকারে আমি পাওয়ার দিলাম, তাহলে পাওয়ারটা আসছে এই পর্যন্ত। হ্যাঁ, এখন ম্যাগনেটিক কন্টাক্টের এই পাশে পাওয়ার আসে নাই, শুধুমাত্র এই পাওয়ার সোর্সে এই পাশে পাওয়ার আসছে, মানে এক পাশে পাওয়ার আসে আর এক পাশে পাওয়ার নাই। যখন এটা এনার্জাইজড হবে তখন আসলে মোটরে পাওয়ার পাবে। দেখুন, এখন আমরা এই সার্কিট ব্রেকারটাকে যখন অন করলাম তখন দেখেন আমার এখানে কি, তার মানে আমার এই সার্কিটে আমার পাওয়ার চলে আসছে। এটা কিভাবে বুঝলাম? এই ইন্ডিকেটরের দ্বারা, এখানে রেড একটা ইন্ডিকেটরের দ্বারা আমরা বুঝলাম যে সার্কিটে আমার পাওয়ার আসছে। ঠিক আছে। আমরা যদি এখন মোটরটিকে স্টার্ট করতে চাই, আমি এখানে স্টার্ট বাটনে প্রেস করলাম, দেখেন এই যে আমরা পূর্বে বলেছিলাম যে এই যে মোমেন্টরি সুইচটা কিভাবে কাজ করে, যে দেখুন আমি এখানে ক্লিক করলে প্রেস হচ্ছে, আবার কি পূর্বের অবস্থানে ফিরে যাচ্ছে, তাই কি না? এখন এটা পূর্বের অবস্থানে চলে গেল, কিন্তু এখানে মোটরটি ঘুরতেছে। কিন্তু মোটরটি কেন ঘুরতেছে এটা কেউ এক্সপ্লেন করতে পারবেন? জি স্যার, পারবো। হ্যাঁ জি, প্লিজ এক্সপ্লেন ইট। স্যার, মোটরটি ঘুরছে এই জন্য যে আমাদের এখানে যে ম্যাগনেটিক কন্ডাক্টরটা ইউজ করা হয়েছে ওখানে আমরা একটা ল্যাচিং করেছি, যার জন্য সুইচটা দেওয়ার পরে ম্যাগনেটিক কন্ডাক্টরের সাথে ল্যাচিং ধরেছে এবং মোটরটি কন্টিনিউয়াসলি চলতে আছে। ল্যাসিং সার্কিটটা আসলে কি? ল্যাসিং সার্কিটটা হলো যে আ- আমার এখানে যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আছে, হ্যাঁ, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের আমরা সাধারণত জানি ম্যাগনেটিক কন্ট্যাক্টে এন ও এনসি পয়েন্ট থাকে, তাই কি না? এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনওই হলো এটা। আমি যখন এখানে পাওয়ার দিলাম, এখানে প্রেস করলাম, তখন এই পাওয়ারটা আসলো কোথায়? এই মোটরে আসছে, বা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টে আসছে। এই ম্যাগনেটিক কন্ট্যাক্টে আসলে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের সঙ্গে আরেকটা এনও, এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের এনও এটা, মানে এই এনও দিয়ে আমার পাওয়ারটা কি, আবার এই যে এদিক দিয়ে বাইপাস হয়ে আবার ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে চলে গেছে, তাই বুঝতে পারছেন? সুইচ 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 প্রেস করার আগে কি ছিল? আমি যখন সুইচ প্রেস করলাম তখন এই এনও বাটনের এই পাশ দিয়ে আমার
কয়েলে ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে পাওয়ার পেয়েছিল। বাট সুইচ প্রেস করার পরে যখন এই ম্যাগনেটিক কন্টাক্টের এনোটা যখন এনসি হয়েছে, তখন এই সুইচটা উপরে উঠে গেলেও, মানে মোমেন্টারি সুইচ যেহেতু স্প্রিং এর থ্রোতে এটা উপরে উঠে যায়, উপরে উঠে গেলেও এটার এনও হয়ে এই এনোটা এনসি হয়ে কি হয়েছে, আবার এই ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে পাওয়ার পেয়ে আছে। এই জন্য আমার কি এই মোটরটা চলতেছে। ঠিক আছে, যখন আমাকে এই মোটরটি স্টপ করতে হবে, তখন দেখেন এই যে এটা স্টপ সুইচ, আমি এখানে প্রেস করলেই এটা স্টপ হয়ে যাবে। এখন দেখেন প্রেস করার সঙ্গে সঙ্গে এটা স্টপ হয়ে গেল, বুঝতে পারছেন? প্রেস করার সঙ্গে সঙ্গে স্টপ হয়ে গেল। এন্ড প্রেস করলাম, প্রেস করলে কি ঘটনাটা ঘটতেছে বলেন? প্রেস প্রেস করার করলে, কারণে আমরা যে বাটন ল্যাচিংটা করছি, ল্যাচিংটা ছেড়ে দিচ্ছি, ম্যাগনেটিক কন্ট্যাক্ট ছেড়ে হ্যাঁ দেওয়ার কারণে ল্যাচিংটা আমার ছেড়ে যে দিয়েছে। এনোটা এই ছিল, এই এনো যেটা কন্টাক্ট এনসি ছিল যেটা, সেটা এটা এটা যে এনসি অবস্থা ছিল না, এটা এখন পূর্বের অবস্থা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন, যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা আসলে বুঝতে পারতেছেন ব্যাপারটা। ঠিক আছে, দেখুন সেম আরেকটা দেখুন, অফ অবস্থা রাখি। এটা হলো রিভার্স ফরওয়ার্ড স্টার্টার। ঠিক আছে, এটা রিভার্স ফরওয়ার্ড স্টার্টার। রিভার্স ফরওয়ার্ড স্টার্টারে আমরা কি ইউজ করব? দুইটা ম্যাগনেটিক কন্টাক্ট ইউজ করব, একটা রিভার্সের জন্য একটা ফরওয়ার্ডের জন্য। শুনতে পাচ্ছেন সবাই? জি। আচ্ছা দেখেন, দেখেন এই যে রিভার্স ফরওয়ার্ড স্টার্টারেরও সেম, আমি এখানে 3 পোলের একটা সার্কিট ব্রেকার নিয়েছিলাম, এটা পাওয়ারের জন্য আর এটা কন্ট্রোলের জন্য। দেখুন আমি কন্ট্রোলের ব্রেকারটা যখন অন করেছি, তখন আমার এখানে একটা ইন্ডিকেটর বাল্ব আমার ইন্ডিকেট করতেছে, যেটাতে আমি বুঝতে পারতেছি সার্কিটে আমার পাওয়ার আছে। তো দেখো এটা হলো রিভার্সের স্টার্ট, আর এটা ফরওয়ার্ডের স্টার্ট। বুঝতে পারছেন? আমি যদি মোটরটাকে রিভার্সে স্টার্ট করতে চাই, তাহলে আমি প্রেস করব এখানে, এই যে রিভার্সে প্রেস করেছি দেখেন, সরি এটা ফরওয়ার্ড, হ্যাঁ, উপরেটা হলো ফরওয়ার্ডের স্টার্ট, নিচেরটা হলো রিভার্সের স্টার্ট। ঠিক আছে, মোটরটি এখন ফরওয়ার্ডে রান করতেছে, ক্লকওয়াইজ রান করতেছে মোটরটি, দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, হ্যাঁ, দেখতে পাচ্তেছি। হ্যাঁ। তো দেখুন যে মোটরটি যখন ফরওয়ার্ডে রান করতেছে, তখন যদি আমি রিভার্সে স্টার্ট করতে চাই, তাহলে কি অবস্থা হচ্ছে দেখুন। স্টার্ট হচ্ছে? না, স্টার্ট হচ্ছে? স্টার্ট হচ্ছে না কেন? স্টার্ট হচ্ছে না, একটু এক্সপ্লেন করতে পারবেন? ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাঝে ইন্টারলক করা। হ্যাঁ রাইট। তো এই যে দুটো সার্কিট ব্রেকার, হ্যাঁ হ্যাঁ সরি, এই দুটো ম্যাগনেটিক কন্টাক্ট একটা আরেকটি দ্বারা কি করা আছে, ইন্টারলক করা আছে। তার মানে একটি যখন চালু থাকবে অপরটি চালু হবে না, আমি কোনোভাবে অপরটি চালু করতে পারবো না। ঠিক আছে, আমাকে এটা পরেরটি চালু করতে হলে, মানে আমি যদি ফরওয়ার্ডে চালাতে চাই, রিভার্সে চালাতে চাই, তাহলে এটাকে অফ করে নিতে হবে। এই দেখুন আমি মোটরটি যখন অফ করলাম, তখন এখানে আরপিএম কমে যাচ্ছে দেখেন, আর 1800 আরপিএম এর মোটর এখানে আস্তে আস্তে কমে যাচ্ছে দেখেন, 1783, 82, 81। তো আমি এই মোটরটাকে যখন আমি আবার রিভার্সে রান করব, তখন দেখেন এই রিভার্সের বাটন প্রেস করলাম, মোটরের ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। এবং পূর্বে ছিল এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ইয়ে হয়েছিল, অন হয়েছিল, এখন এটা এটা অন হয়েছে। ঠিক আছে, আর পাওয়ার কানেকশনটা কি? পাওয়ার কানেকশনটা এখানে অল্প একটু চেঞ্জ হবে। আমরা যদি যে কোনো একটা মোটরের ডিরেকশন চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের সাধারণত কি করতে হয় বলেন? পাওয়ার পাওয়ার কানেকশনে কি করতে হয়? যে কোনো একটা ধরে দুইটা নিন, ফেজ শিফটে চেঞ্জ চেঞ্জ করে করা লাগে। দিতে হয়। হ্যাঁ যে কোনো একটা ফেজ চেঞ্জ করে দিতে হয়। তো আমরা এখানে ওইটাই করেছি, একটা একটা কন্টাক্টে সরাসরি, যেটা রেডি হলো ব্লু, সরাসরি এখানে ইউভি বা ডব্লিউ বা ইউ ওয়ান ডব্লিউ ওয়ানে আমি ইয়ে করে দিয়েছি, যেহেতু এটা ডলে কানেক্ট কানেক্ট করা মোটর। বুঝতে পারছেন? আর আর অপর কন্টাক্টটিতে কি করেছি, যে রেড ইয়েলো ব্লুর জায়গায় যে কোনো একটা ফেস আমি চেঞ্জ করে দিয়েছি। বুঝতে পারছেন?
এখানে হয়তো বা ড্রয়িং এর সাথে যারা আসলে নিউ রিলেটেড, যারা আছেন নতুন, তারা আসলে ওইভাবে হয়তো নিতে পারতেছেন না। আপনাদেরকে প্রত্যেকটি ডিভাইস একটা একটা করে প্রত্যেকটি ডিভাইসের পার্ট এবং খুলে সব মানে পুরো পুরো সিস্টেমটা খুলে দেখানো হবে। আপনাদের একটা ব্রেকার হাতে দেওয়া হবে, সেই ব্রেকার আপনারা খুলে দেখবেন যে ব্রেকারের মধ্যে আসলে কিভাবে আছে, মেকানিক্যালি এটা কিভাবে কাজ করতেছে, এটা মেকানিজমটা কি, এবং ইলেকট্রিক্যালি এটা কিভাবে ফাংশন করতেছে, আপনারা ফুল এটা হাতে নিয়ে দেখতে পারবেন। এবং প্রত্যেকটা কন্ট্রোল সিস্টেম নিজেরা, আমাদের যে কন্ট্রোল প্যানেল গুলো আছে এই প্যানেল গুলোতে নিজেরা যতক্ষণ পর্যন্ত আপনি প্রপারলি, মানে কি বলবো যে আসলে মুখস্থ বলে ব্যাপারটা এরকম না। আসলে এই জিনিসগুলো কি জানেন, যে করে করতে করতে শিখে, এবং এগুলো একটা মানে অভ্যাসে পরিণত হয়। যারা ইন্ডাস্ট্রিতে ট্রাবল শুট করি এরা আসলে বোঝেন যে আসলে কোন জায়গায় প্রবলেমটা হইতে পারে। হ্যাঁ, দেখবেন যে এদের বেশি টাইম লাগে না, একটা প্রবলেম ধরতে বেশি টাইম লাগে না। বুঝতে পারছেন? স্যার জি জি বুঝতেছি। বলেন। যদি আমরা ইন্টারলক না করি কোনো কারণবশত দুইটা ব্রেকারই দুইটা এমসিসি করলো, সেক্ষেত্রে কন্ডিশনটা কি হবে? জি জি জি, আপনি কোনো কারণবশত আমাদের দুইটা ম্যাগনেটিক কন্ডাক্টরের আহ, মাঝে ইন্টারলক মানে নেই। ইন্টারলক করলেন না, ইন্টারলক না করে যদি আপনি দুটা রান দেন তাহলে কি হবে, তাই না? আপনার কোশ্চিন তো এটা। জি স্যার। জি জি, দেখেন এখানে প্রত্যেকটা, যদি ফেজ ধরি আমি, পার ফেজ মানে আমি তো রেড এবং ইয়েলো দুটার মধ্যে যদি আমি ভোল্টেজ চেক করি তাহলে কত ভোল্টেজ পাবো? 415। 415 বা 400 এরকম। এবং ইয়েলো এবং ব্লু এরকম কত পাবো? 400। এবং একটা রেডের সঙ্গে যদি আমি নিউট্রাল ধরি তাহলে পাবো কত? 220 বা 210 বা 210 বা 200 এরকম, তাই কি না? আমি যখন দুইটা ফেজ যখন এক জায়গায় করব তখন কি হবে বলেন? তখন চারশো আমি পনেরো ভোল্ট পাবেন। দুইটা দুইটা ফেজের মধ্যে আমি দুইটা ফেজকে এক জায়গায় করলাম, মানে বুঝছেন, একটা রেড এবং একটা ব্লু তার, বা একটা রেড এবং একটা ইয়েলো তার আমি দুইটাকে জয়েন করে ফেলছি, তখন কি হবে? তো ভাই, এই তো ভালোই। প্রজেক্ট কে আপনি? জি ভাই। প্রজেক্ট কে ননিতা? শুনতেছেন? জি স্যার, কাইন্ডলি শুনতেছি। রেসপন্স করবেন প্লিজ। ওই যে কি কল আসে না এমন? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন? যেভাবে কোশ্চিন করেছিলেন, আমি যদি দুইটা ফেজকে একত্রিত করি মানে দুইটা ফেজকে আমি শর্ট করে দিচ্ছি তখন কি হবে বলেন? ফেস টু ফেস ফল্ট হবে, হ্যাঁ, স্পার্ক করবে। সেম সেম অবস্থা এখানে হবে আমি যদি এটা ইন্টারলক না করি। কারণ আমি এখান তার থেকে একটা মানে রেড, এখান থেকে আমি রেড এটা নিয়েছি, নিয়ে আমি এখানে ব্লু দিয়েছি। বুঝতে পারছেন? মানে এক পাশ দিয়ে আমার রেড যাচ্ছে, আরেক পাশ দিয়ে আমার ব্লু যাচ্ছে। তার মানে কি স্যার আমার দুইটা ঠিক করবে নাকি ফেস প্রিয় রিলে যদি থাকে তাহলে ফেস প্রিয় রিলে ঠিক করবে? এর আগে ফেস ফেস ফেলিওর রিলি তো ঠিক করবে করবে, ব্রেকার টেকার যা আছে সব ঠিক করবে। তার মানে স্যার আমাদের ইন্টারনেটটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, মাস্ট মাস্ট ইন্টারলক করতে হবে। এবং কি পুরা সিস্টেম ঠিক করতে পারে, এসিবি পর্যন্ত ঠিক করতে পারে। এই সিস্টেমের সঙ্গে যে এসিবি, ওইটা ওটা পর্যন্ত ঠিক করতে পারে। তো আমি এরপরে দেখেন আমাদের স্টার ডেল্টা স্টার্টার আছে, এবং স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড স্টার্টার আছে। তো এগুলো আসলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। হ্যাঁ, আমরা চাইলেই আসলে একদিনে ফুল ইয়েটা আপনাকে দিতে পারবো না, আসলে স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। তো আমরা এমন ভাবে আগাবো, আমাদের কোর্সটা আসলে এমন ভাবে ডিজাইন করা যে একদম জিরো লেভেল থেকে যারা আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, যারা ইন্ডাস্ট্রিতে বহু বছর আছেন। আমি কিন্তু বাই সার্ভিসিং এও ছিলাম, এবং ইন্ডাস্ট্রিতেও আছি, ইন্ডাস্ট্রিতেও ছিলাম। হ্যাঁ, এবং বহুদিন ধরে সার্ভিসিং এ আছি, মেইনলি এই ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন নিয়ে কাজ করছি। হ্যাঁ,
তো যারা আসলে ইন্ডাস্ট্রিতে আছেন তাদের প্রতিনিয়ত আসলে এগুলো এই প্রবলেম গুলো ফেস করতে হয়, যে আসলে মোটর নিয়ে প্রতিদিন এদেরকে ইয়ে করতে হয় আর কি, মানে কোনো না কোনো একটা প্রবলেম। স্যার জি জি বলেন। স্যার রিভার্স ফরওয়ার্ড যখন আমরা সুইচিং অপারেশন করবো, রিভার্স জি জি। ফরওয়ার্ড বা ফরওয়ার্ড করার পর যদি আমরা রিভার্সে যাই, এর মাঝে কি রেস্টিং টাইমের প্রয়োজন আছে স্যার? আহ, আপনার কথাটা স্পষ্ট না, কাইন্ডলি একটু জোরে বলবেন। Okay. যদি আমরা ফরওয়ার্ডে ফোনটাকে ঘুরাই, হ্যাঁ। এরপর যদি আমরা রিভার্সে দেই, মাঝখানে কি রেস্টিং টাইমের প্রয়োজন আছে? টাইমের মোটরের ও, রেস্ট টাইম। আপনি চাইলে একটা ব্রেকিং টাইম দিতে পারেন। হ্যাঁ, যে না আমি 10 সেকেন্ড পরে আমি ইয়ে করব, এটা সেফটির জন্য আপনি দিতে পারেন, ঠিক আছে। কিন্তু সাধারণত রিভার্স ফরওয়ার্ডের ইয়ের ক্ষেত্রে আসলে দেওয়া থাকে না, কারণ এই যে আমি আপনাকে দেখাইলাম যে মোটরটি আসলে 1800 আরপিএম থেকে তো আবার 0 আরপিএম এ যেতে হবে, এই একটা এর মধ্যে তো একটা সামান্য একটা গ্যাপ আছে, তাই না? আপনি রিভার্স থেকে সরাসরি আপনি তো আর এই যে দিতে পারবেন না, আপনাকে অফ করে এরপরে আমার ফরওয়ার্ডে দিতে হবে, বুঝতে পারছেন না? আপনি যদি সরাসরিও দেন এটা তো নিতেছে না, ইন্টারলক হয়ে আছে, নিতেছে না। আপনি যখন অফ করবেন, অফ করার পরে আপনার আরপিএমটা যখন থেমে যাবে তখন আপনাকে দিতে হবে। সাধারণত ইন্ডাস্ট্রিতে এভাবেই থাকে, কোনো টাইমার ইউজ করা হয় না এখানে। আর যদি আপনি চান যে না আমি টাইমার ইউজ করব আমার আহ নিজস্ব ইচ্ছা, বা আমি পরবর্তীতে আমি আর সুইচে ইয়ে করব না, সুইচ প্রেস করব না, বুঝতে পারছেন? যেমন দেখেন আমি এখানে যেটা করেছিলাম। অনেক ভারী সফটওয়্যার তো আসলে, ল্যাপটপও হ্যাং হয়ে যায়। স্যার সফটওয়্যারটা কত দিয়েছেন? হ্যাঁ, যারা আসলে কোর্সে আমাদের কোর্সে অ্যাড হবে তাদেরকে সফটওয়্যার একদম লাইফ টাইমের জন্য দিয়ে দিয়ে দেওয়া হবে। এবং এটার যে আপডেট সফটওয়্যার আছে, আমরা ইউজ করতেছি এটা মেবি 7 ভার্সনেরটা। হ্যাঁ, যেটা 9 ভার্সন যেটা, সেটাতে আমি আসলে পিএলসি থেকে শুরু করে নিউমেটিক সিস্টেম অল সবকিছু অ্যাড করতে পারবো, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম। আমি 1 মিনিট আমাকে সুযোগ দেবেন, আমি কথা বলতে চাচ্ছিলাম। ইয়েস, ইউ ক্যান এক্সপ্লেন। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে সকল বিষয়গুলো ধরে ধরে আমাদেরকে দেখানোর জন্য। তো আপনারা যারা এই কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, সকলে আপনাদের নাম্বারগুলো আমাদের চ্যাট বক্সে শেয়ার করবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে কথা বলবে এবং বিস্তারিত তথ্য আমাদের কোর্সের আপনাদের শেয়ার করবে। তো যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক, বিশেষ স্কলারশিপে, তারা অবশ্যই আপনাদের নাম্বারগুলো চ্যাট বক্সে শেয়ার করবেন। আমাদের অফিস থেকে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত তথ্য শেয়ার করবে এবং অ্যাডমিশন নিতে সহায়তা করবে। তো স্যার আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমরা কি লাইভের রেকর্ড ভিডিও পাবো? জি, আজকের ক্লাসের রেকর্ড ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আর ক্লাস শেষ হোক, আপনাদের এই কোর্স সম্পর্কে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমরা ক্লাস শেষে আলোচনা করব। ঠিক আছে। জি স্যার, আপনি কন্টিনিউ করবেন প্লিজ। জি, আসসালাম। আপনাদের আপনাদের প্রত্যেকটি ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। আপনারা যেটা পরবর্তীতে দেখা যায় যে অনেকে যারা ইন্ডাস্ট্রিতে থাকি আর কি, ম্যাক্সিমাম দেখা যায় যে ওনারা শিপিং এ ডিউটি থাকে, কারো কারো জেনারেল ডিউটি থাকে, তো ক্লাস মিস হইতে পারে। তো তাদের ক্ষেত্রে যে রেকর্ডেড ভিডিওটা দেখে আপনি পরবর্তীতে এটা সলভ করতে পারবেন। এবং আপনাদের যে কোশ্চেন গুলো থাকবে আপনাদের গ্রুপ করা থাকবে আর কি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট মানে প্রত্যেকটা ব্যাচের এক একটা করে গ্রুপ থাকে, কার কি সমস্যা থাকে প্রত্যেকটি সমস্যা গ্রুপে সলভ করা হয়। এবং এমনও হয় যে আমাদের আহ, এখানে যারা অ্যাড হয়ে আছেন তাদের ইন্ডাস্ট্রিতে একটা সমস্যা হচ্ছে, যে সে সলভ করতেছে, তার বসের সঙ্গে সলভ করতেছে বা কোনো একটা প্রবলেম হচ্ছে,
তো তারা এই ব্যাপারটাও শেয়ার করে অনেক সময়। বুঝতে পারছেন? বা একটা সার্কিটের সমস্যা হচ্ছে, বা একটা সিস্টেম ডেভেলপ করতেছে, যে এটা কিভাবে করলে ভালো হয়, এই পরামর্শগুলো আমরা দিয়ে থাকি। এছাড়াও আমাদের আসলে তো এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, তো আমাদের এখানে আপনারা মানে যত ধরনের ইনস্ট্রুমেন্ট এবং যত ধরনের ডিভাইস আছে প্রত্যেকটি ডিভাইস আপনারা পাবেন। যেমন অল কাইন্ডস অফ সুইচ, সেন্সরস, ভিএফডিস, সাবস্টার্টার, মানে মোটর থেকে শুরু করে ইন্ডাস্ট্রিতে আপনাদের যেসব মালামাল প্রয়োজন আমরা সেগুলো সেলস এবং সার্ভিস দুটোই করে থাকি। এই কোর্সে অ্যাডমিশন নিতে যাচ্ছেন তারা হচ্ছে ওই আমাদের হচ্ছে চ্যাট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো একটু কাইন্ডলি দিয়ে দিবেন, যাতে আমরা আপনাদেরকে কোর্স মডিউল গুলো দিতে পারি। এবং আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে আমরা আমাদের এই কোর্সে আপনার কি কি বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে শেখাবো বা মূলত কি কি বিষয়ের উপর আমরা হচ্ছে কাজ করবো। তো আমি যদি শুরু থেকে আপনাদেরকে বলি যে আমরা কি কি বিষয়ের উপরে আপনাদের ক্লাসগুলো নেবো এবং হচ্ছে কি কি বিষয় আপনারা শিখতে পারবেন আমাদের এই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং কোর্স থেকে। তো আমি আপনাদেরকে বলবো যে প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে রিলে লজিক, আরএলসি যে লজিক গুলো আছে, মানে রিলে বেসড যে লজিক গুলো আছে, তো এই লজিক গুলো হচ্ছে আমি আপনারা হচ্ছে আমাদের এই কোর্স থেকে শিখতে পারবেন। তারপরে যদি আমি যাই হচ্ছে তা এমসিসি পার্টে, এমসিসি পার্টে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের মোটর কন্ট্রোলিং, যত ধরনের মোটর কন্ট্রোলিং আছে সকল ধরনের মোটর কন্ট্রোলিং, লাইক হচ্ছে ডল, ডল স্টার্টার, আপনার হচ্ছে যে রিভার্স ফরওয়ার্ড, স্টার ডেল্টা, স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড, ঠিক আছে, অটো স্টার ডেল্টা, আপনি হচ্ছে মোটর কন্ট্রোলিং এর এই সবগুলা বিষয় আপনি হচ্ছে শিখতে পারবেন। তারপরে আপনি হচ্ছে যে আমাদের যে বিএফডি পার্ট আছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই এখানে, আমাদের এখানে যে বিএফডি পার্ট আছে, বিএফডির বিভিন্ন ধরনের অপারেশন আপনারা হচ্ছে শিখতে পারবেন। তো বিএফডিটা মূলত হচ্ছে ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। আপনারা হচ্ছে বিএফডির মাধ্যমে একটি মোটরকে আপনার ইচ্ছা মতো আরপিএম এ কন্ট্রোল করতে পারবেন। আপনি একটা মোটরকে হচ্ছে যে স্পিড কমায় হচ্ছে চালাইতে চাইতেছেন, স্পিড কমায় রান করতে চাইতেছেন, স্পিড কমায় রান করতে পারবেন, স্পিড বাড়াইতে পারবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের কিপ্যাড কন্ট্রোল, টু ওয়্যার কন্ট্রোল, থ্রি ওয়্যার কন্ট্রোল, মাল্টি সেগমেন্ট কন্ট্রোল, এবং হচ্ছে যে অ্যানালগ যে সিগন্যাল গুলো আছে, অ্যানালগ ডিভাইস গুলো আপনার হচ্ছে লাইক আরটিডি, তারপর হচ্ছে যে আপনার আরো যে সেন্সর গুলো আছে, ওই সেন্সর গুলোর মাধ্যমে আপনারা কিভাবে একটা সেন্সরের মাধ্যমে কিভাবে একটা মোটরকে কন্ট্রোল করবেন। তো এই বিষয়গুলো হচ্ছে আপনারা আমাদের এখানে শিখতে পারবেন। এবং হচ্ছে যে মোটরের এই যে আপনার বিএফডি আছে, বিএফডির প্যারামিটার গুলো আপনারা হচ্ছে কিভাবে সেট আপ করবেন, একটা বিএফডি হচ্ছে কিভাবে অপারেশন করবেন। এবং আমরা আপনাদেরকে এইভাবে হচ্ছে শেখাবো বিষয়গুলা যে আপনি একটা বিএফডি শিখতেছেন, কিন্তু একটা বিএফডির বিপরীতে আপনি যত বিএফডি আছে সকল বিএফডি আপনি অপারেশন করতে পারবেন। ঠিক আছে, কিভাবে অপারেশন করবেন? তো আমি তো পৃথিবীতে অনেক ব্র্যান্ড আছে, অনেক বিএফডি আছে, সকল বিএফডি তো আসলে শেখানো সম্ভব না। তো আসলে আমরা আপনাদেরকে এমন ভাবে হচ্ছে এই বিষয়টা ব্রিফ করব যাতে আপনি যে কোনো বিএফডি নিয়ে বিএফডির ম্যানুয়াল দেখে যে কোনো বিএফডি হচ্ছে যে অপারেশন করতে পারেন। তো আসলে আপনারা হচ্ছে যে আমাদের এই কোর্সটাতে এই বিষয়গুলো এই পর্যন্ত পাবেন, ঠিক আছে। এবং আমাদের আরো আরো অনেক অ্যাডভান্স লেভেলের কোর্স আছে। আপনারা যদি চান যে আমাদের আরো অনেক অ্যাডভান্স লেভেলের কোর্সে ভর্তি হবেন, অটোমেশনের কোর্সে, তো আপনারা চাইলে সেখানে ভর্তি হতে পারেন। তো সেটা জানার জন্য আপনারা আমাদের হচ্ছে যে চ্যাট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো কাইন্ডলি দিয়ে দিবেন, যাতে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করতে পারে। এবং আমাদের এই কোর্সটা হচ্ছে অনলাইন এবং অফলাইন দুইভাবে হচ্ছে আমরা পরিচালনা করে থাকি। আপনি যদি চান যে অফলাইনে আমাদের ল্যাবে এসে কাজগুলো শিখবেন এবং হচ্ছে আমাদের যে মেন্টর আছে, আমাদের যে ইঞ্জিনিয়ার যারা আছেন, ওনারা আপনাদেরকে একবারে হাতে কলমে ধরে ধরে হচ্ছে কাজ শিখিয়ে দেবেন যদি আপনারা আমাদের ল্যাবে আসেন। তো আমাদের দুইটা ল্যাব আছে, একটা হচ্ছে ঢাকা উত্তরাতে এবং আরেকটা হচ্ছে আমাদের গাজীপুরে। আপনারা দুইটা ল্যাবের যে কোনো এক ল্যাবে হচ্ছে অ্যাক্সেস পাবেন। আপনি চাইতেছেন যে না, আজকে আমি গাজীপুর ল্যাবে যাবো, এখানে গিয়ে কাজ করবো, বা আপনার বাসা থেকে গাজীপুরটা কাছে অথবা আপনার বাসা থেকে উত্তরাটা কাছে, তো আপনি যে কোনো এক জায়গায় এডমিশন নিলেই দুই জায়গার দুইটা ল্যাবে হচ্ছে আপনি অ্যাক্সেস পাবেন। এবং ওই আপনাদের হচ্ছে টাইম টেবিলের ব্যাপারে প্রফেশনাল ব্যাচের, জি ওই কেউ কিছু বলবেন? অটোমেশন কোর্সের কোর্স ফি কত হবে জি, এই টোটাল? বিষয়ে হচ্ছে আমি আপনাদেরকে আপনাদেরকে হচ্ছে আমরা কোর্স মডিউল শেয়ার করবো। তো কোর্স মডিউলে আপনি হচ্ছে যে কি কি কোর্স, মানে অটোমেশন যে কোর্সটা আছে এই কোর্সটার ভিতরে আপনি কি কি শিখতে পারবেন এবং হচ্ছে টোটালি কত টাকা, এবং ইন ডিটেলস সবকিছু এখানে দেওয়া থাকবে, ঠিক আছে। তো আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দিন, যাতে আমরা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করতে পারে এবং হচ্ছে বিস্তারিত আপনি ওনার সাথে একান্তভাবে কথা বলতে পারেন যে এটা কত টাকা, কিভাবে কি 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 শিখাবে, ঠিক আছে, সময় ওকে। কতদিন। আর সময়ের ব্যাপারটা আমি আপনাদেরকে বলি, আপনারা হচ্ছে যারা
কোর্সে অ্যাডমিশন নেবেন, আপনাদের কোনো সময়ের কোনো লিমিট নেই। আপনি চাইতেছেন যে আজকে সকালে যাবেন, সারাদিন কাজ করবেন, আজকে আপনার অফিস বন্ধ, আপনি সারাদিন কাজ করবেন, ল্যাবে সারাদিন কাজ করতে পারেন। অথবা আপনি দেখা গেছে যে আপনি আসতে পারতেছেন না, আমাদের হচ্ছে এই প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময়ে রাত 9টা থেকে আমাদের হচ্ছে মানে ক্লাসটা শুরু হবে, সাধারণত 2 ঘন্টা আমাদের ক্লাস হবে। তো যারা হচ্ছে জব হোল্ডার আছেন তাদের অবশ্যই দিনে সময় থাকে না, তারা অবশ্যই রাতে সময় দিতে পারবেন। তো আমরা হচ্ছে রাতে 9টা থেকে আমাদের অনলাইনে ক্লাস নিয়ে থাকি, এবং হচ্ছে যে কেউ যদি আমাদের অফলাইনে আমাদের ল্যাবে এসে কাজ করতে চায় তার জন্য সারাদিন আমাদের ল্যাব খোলা আছে। এবং যে কোনো দিন হচ্ছে আইসা কাজ করতে পারবে, কোনো সমস্যা নেই। শুক্রবার শনিবার যে কোনো দিন এসে আমাদের ল্যাবে আপনি অ্যাক্সেস পাবেন। এবং হচ্ছে আপনার এই এই বিষয়টাতে আপনার হচ্ছে যে মানে কতদিন পর্যন্ত আপনি কোর্সটা আসলে কন্টিনিউ করতে পারবেন। তো আসলে অফলাইনে আপনি যতদিন পর্যন্ত আপনি স্যাটিসফাইড না হবেন, যেন আমি শিখতে পারি না, এখনো স্যাটিসফাইড না, ঠিক আছে, আপনি অফলাইনে যতদিন ইচ্ছা আপনি এসে আমাদের ল্যাবে কাজ করতে পারবেন, শিখতে পারবেন, মেশিনারিজ নিয়ে হচ্ছে যে ঘাটাঘাটি গবেষণা করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। তো আপনারা যারা হচ্ছে আমাদের এই কোর্সগুলো বিষয় এবং আমাদের আরো অনেক অ্যাডভান্স লেভেলের কোর্স আছে অটোমেশন বিষয়ক, এবং হচ্ছে যে বিভিন্ন কমিউনিকেশন বিষয়ক আমাদের বিভিন্ন কোর্স আছে, ঠিক আছে, আপনারা যারা আরো আপডেট লেভেলের কোর্স করতে চান এবং অটোমেশনটাকে আরো ভালোভাবে শিখে নিজের কেরিয়ারটাকে আরো ভালোভাবে গঠন করতে চান, ঠিক আছে, তারা আমাদের চ্যাট বক্সে হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিন, যাতে হচ্ছে আমরা আপনাদের সাথে যোগাযোগ করতে পারি, ঠিক আছে। তো আজকে আর বেশি কথা বাড়াবো না, অনেক রাত হয়ে গেছে, ঠিক আছে, সবাই আসলে ব্যস্ত মানুষ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আপনাদের শেয়ার করুন। আমি আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।